এবং এই স্যাটেলাইট দিয়ে আমরা আসলে মিলিয়ন লাইট ইয়ার দূরের জিনিস শুধু দেখতে পারতেছি না, আমরা কিন্তু মিলিয়ন ইয়ার আগের অবজেক্ট কে দেখতে পারতেছি, বলতে পারেন যে পাস্ট কে দেখতে পারতেছি। কারণ এই যে লাইটটা পৃথিবীতে আস্তে আস্তে যে মিলিয়ন ইয়ার লাগলো, এই মিলিয়ন ইয়ারে কিন্তু সে আরো অনেক দূরে চলে গেছে, ওই গ্রহটা বা ওই নক্ষত্রটা অনেক দূরে চলে গেছে। তো আমরা আসলে পাস্ট কে দেখতে পারতেছি এই স্যাটেলাইটের মাধ্যমে। খুবই ফ্যাসিনেটিং একটা বিষয় না? তো অনেক রকমের কমিউনিকেশন আর্টিফিশিয়াল স্যাটেলাইট আছে যেটা আমরা পৃথিবী থেকে রকেটের মাধ্যমে পাঠিয়েছি। তার মধ্যে কমিউনিকেশন স্যাটেলাইট যেমন হচ্ছে স্পেস এক্স এর যে স্টারলিংক আছে, এবং আরো এর আগেও অনেক স্যাটেলাইট গেছে যে স্যাটেলাইট গুলোর মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারি। যেমন আমাদের বাংলাদেশেরও কিন্তু একটা স্যাটেলাইট আছে, না, আমরা নিজের একটা স্যাটেলাইট পাঠিয়েছি না? তো এই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমরা এই যে রেডিও কমিউনিকেশন করতে পারি। তারপর নেভিগেশন স্যাটেলাইট, যে স্যাটেলাইট গুলো কিন্তু ফ্রি, সবার জন্যই কিন্তু ফ্রি। আমরা চাইলেই আমাদের ফোনের মধ্যে জিপিএস ওপেন করে আমরা আমাদের লোকেশনটা দেখতে পারতেছি। আবার আমরা চাইলেই ছোট একটা জিপিএস মডিউলকে একটা মাইক্রো কন্ট্রোলার বা একটা কম্পিউটারের সাথে কানেক্ট করে যে কোনো বস্তুর আমরা লোকেশন কিন্তু জানতেছি। যেমন চিন্তা করেন ড্রোনের কথা। ড্রোনে কি করি আমরা? ড্রোনে একটা জিপিএস লাগাই, এবং জিপিএস দিয়ে আমি যদি ড্রোনে একটা পয়েন্ট দিয়ে দিই, সেই জিপিএসটা কিন্তু অটোনোমাসলি ফ্লাই করে সেই পয়েন্টে চলে যেতে পারে। সো এই জিনিসটা করতে পারে শুধুমাত্র নেভিগেশন স্যাটেলাইট গুলোর কারণে। কারণ ওই জিপিএস মডিউলটা, যে জিপিএস সেন্সরটা আছে ড্রোনের মধ্যে, যেমন ডিজি8 ড্রোন, সেই সেন্সরটা এই আউটার স্পেসে যে স্যাটেলাইট গুলো আমাদের চারপাশে ঘুরতেছে, ওই স্যাটেলাইট গুলোর সাথে নিজের পজিশনটাকে কম্পেয়ার করে, এবং নিজের পজিশনটাকে কম্পেয়ার করে সে বুঝতে পারে যে সে নিজে কোথায় আছে। এরপর ওয়েদার স্যাটেলাইট, যার মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েদার ডেটা দেখতে পারতেছি। আর্থ অবজারভেশন স্যাটেলাইট গুলো কোনগুলো? এই যে গুগল আর্থ যে আমরা ইউজ করি, গুগল আর্থের মধ্যে কিন্তু আমরা খুব ক্লিয়ারলি বিল্ডিং, তারপর হচ্ছে কোনো পাহাড় বা কোনো উঁচু নিচু জায়গাকে খুব ক্লিয়ারলি দেখতে পারতেছি। সো এই এইগুলো করতে পারতেছি কিন্তু আর্থ অবজারভেশন স্যাটেলাইটের মাধ্যমে। এরপর সায়েন্টিফিক স্যাটেলাইট গুলো, যেমন আমরা এই যে মিলিয়ন লাইট ইয়ার দূরের জিনিসপত্র দেখতে পাচ্ছি। আবার উম, আমরা উম, আমাদের এই ইনভায়রনমেন্টাল প্যারামিটার, আমাদের এই পৃথিবী বা আমাদের এই গ্যালাক্সিটা কিভাবে ক্রিয়েট হয়েছে সেই জিনিস সম্পর্কে কিন্তু আমরা আস্তে আস্তে স্টাডি করতে পারতেছি। তো এরকম সায়েন্টিফিক স্যাটেলাইট গুলো কিন্তু আমরা আউটার স্পেসে পাঠাই। যেমন হচ্ছে মার্সের চারপাশে কয়েকটা আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইট আছে, যেগুলো আমাদের মার্সের জিওলজিক্যাল ডেটা এবং হচ্ছে অবজারভেশন ডেটা গুলো আমাদের পাঠায়। এরপর মিলিটারি স্যাটেলাইট, বুঝে যাচ্ছে মিলিটারি স্যাটেলাইট গুলো দিয়ে বিভিন্ন রকম মিলিটারি অপারেশন করা হয়। আর এরপর হচ্ছে ইন্টারেস্টিং জিনিসটা, এটা হচ্ছে কিউবস্যাটস, অর যেটাকে আমরা স্মল স্যাটসও বলি। তো এই কিউবস্যাট গুলো হচ্ছে খুবই ছোট সাইজের স্যাটেলাইট। এই স্যাটেলাইট গুলোর সাইজ 1 কেজি থেকে ম্যাক্সিমাম 2 কেজি হয়। এবং এই যে এখানে একটা ছবি আছে, দেখে বুঝে যাচ্ছে একটা আপনার হাতের মধ্যে মুঠে এঁটে যাচ্ছে একটা ছোট স্যাটেলাইট। এই স্যাটেলাইট গুলো আসলে সবগুলি হচ্ছে এডুকেশন স্যাটেলাইট, যে স্যাটেলাইট গুলো আর্থ অবজারভেশন, কমিউনিকেশন আর ছোটখাটো স্পেস রিসার্চে আমরা ইউজ করার জন্য পাঠাই। এই স্যাটেলাইট গুলো অনেক চিপার হয় অ্যাকচুয়াল বড় স্যাটেলাইট গুলো থেকে, আরো বেশি ফাংশন স্যাটেলাইট গুলো থেকে অনেক চিপার হয়। বাট এই স্যাটেলাইট গুলো তৈরি করা খুব ইজিয়ার হয়, এবং রকেট দিয়ে আমি যখন আউটার স্পেসে পাঠাবো তখন আমার বেশি খরচও হয় না, কারণ সাইজে ছোট। তো আমাদের বাংলাদেশ থেকে কিন্তু, বাংলাদেশের একটা টিম কিন্তু একটা স্যাটেলাইট, একটা কিউসেট অলরেডি স্পেসে পাঠিয়েছিল, সেটা হচ্ছে ব্রাকের অন্বেষণ। তো এই স্যাটেলাইট গুলোর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন এবং খুব কম খরচে আউটার স্পেসে পাঠাতে পারবেন। কিন্তু এই কম খরচ আর খুব সহজে তৈরি করা, এই জিনিসটাও
আমরা যারা বিগিনার তাদের জন্য অনেক ডিফিকাল্ট। এই কম খরচটাও কিন্তু মিলিয়ন ডলারের কাছে চলে যায়। আর খুব সহজ জিনিসটাও অনেক কঠিন হয়ে যায় যখন আমরা প্রথম শুরু করি। তো সেই জন্য বিভিন্ন জায়গায় এডুকেশন টিমরা, ছোট ছোট রিসার্চ টিমরা ছোট ছোট এই কিউবসেট থেকেও ছোট বা এই কিউবসেটের আদলেই ছোট ছোট স্যাটেলাইট তৈরি করে। যে স্যাটেলাইট গুলোর নাম আমরা বলি ক্যানস্যাট। ক্যানস্যাট মানে কি? ক্যান স্যাটেলাইট। এই ক্যানসেটটা দেখতে একটা পোলার ক্যানের মতো, এটা সোডা ক্যানের মতো দেখতে। প্রায় সব ক্যানসেট গুলোই দেখতে সোডা ক্যানের মতো হয়। এবং এখানে একটা বড় স্যাটেলাইট যেভাবে বিভিন্ন এনভায়রনমেন্টাল প্যারামিটার দেয়, বেস স্টেশন বা হচ্ছে পৃথিবীর সাথে কমিউনিকেট করে, সেম ওয়েতে এই ক্যান স্যাটেলাইটটাও কমিউনিকেট করে বিভিন্ন জায়গাতে বেস স্টেশনের সাথে। এবং দেখেন এই যে এখানে আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে একটা ছবি দিয়ে দিছি যে এই একটা ক্যান্সার দেখতে কেমন হয় বা একটা ক্যান্সার দেখতে কেমন হয়। দেখতে কি একটা ক্যানের শেপের না? এবং দেখেন এখানে বিভিন্ন প্রসেসিং ইউনিটের থেকে তার বেশি। কারণ এখানে যে ছোট প্রসেসিং ইউনিট বা কম্পিউটার গুলো ইউজ হয়, খুবই চিন্তা ভাবনা করে ইউজ করা লাগে, কারণ আমাদের স্পেসটা লিমিটেড। এবং এই ক্যান্সারটা তৈরি করার কারণ হচ্ছে আমরা যাতে একদম ছোট লেভেলে শুরু করতে পারি। কারণ প্রথমেই তো আমি অন্বেষার মতো একটা স্যাটেলাইট মিলিয়ন ডলার খরচ করে তৈরি করে আমি স্পেস, আউটার স্পেসে পাঠিয়ে দিতে পারবো না। আমার তো কোনো কিছু দিয়ে শুরু করতে হবে, আইস ব্রেকটা করতে হবে। তো সেইটা করি হচ্ছে আমরা এই ক্যান স্যাটেলাইটের মাধ্যমে। এটাকে আমরা বলতে পারি একটা এডুকেশন টুল, যে টুলটার মাধ্যমে আমরা স্যাটেলাইট সম্পর্কে জানতে পারি। তো ক্যানসেটটা যদি আমরা তৈরি করতে পারি বা ক্যানসেটটা নিয়ে যদি আমরা শিখতে চাই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই কমপ্লেক্স যে স্যাটেলাইটের কনসেপ্ট গুলো আছে সেই কনসেপ্ট গুলো সম্পর্কে ধারণা পাবো। এবং অবশ্যই একটা প্রজেক্ট শুরু করার আগে আমার একটা টিম থাকা লাগে। এত বড় একটা প্রজেক্ট শুরু করার আগে আমার আরো স্ট্রং টিম থাকা লাগে। তো একটা স্পেসে স্যাটেলাইট পাঠানোর আগে আগে আমার তো সেই টিমটাকে চেক করে নিতে হবে যে আমার টিম আসলে স্যাটেলাইট তৈরি করতে পারবে কিনা। রকেট সায়েন্স কিন্তু এটা, তাই না? তো এবং এর মাধ্যমে আমরা কিন্তু ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে পারি, মেকানিক্যাল কনসেপ্ট আসে আমাদের, বিভিন্ন রকমের সেন্সর সম্পর্কে আমাদের ধারণা আসে, আমরা বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা পাই এবং বিভিন্ন কমপ্লেক্স অ্যালগোরিদম তৈরি করতে পারি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা অ্যারোডাইনামিক্স সম্পর্কে শিখতে পারি। আর ফাইনাল গোলটা কি? ফাইনাল গোল হচ্ছে একটা স্যাটেলাইট তৈরি করা, যে স্যাটেলাইটটা আমার তৈরি করা স্যাটেলাইট, আমাদের তৈরি করা স্যাটেলাইটটা আউটার স্পেসে পাঠানো। ওকে। তো কিভাবে আমরা আমাদের নিজেদের ক্যান স্যাটেলাইট তৈরি করব? তো ক্যান স্যাটেলাইট তৈরি করার আগে আমাদের আসলে জানতে হবে যে আসলে ক্যান স্যাটেলাইট দিয়ে আমরা কতটুকু পরিমাণ করতে পারবো। যদি আমরা একটা ইনভায়রনমেন্টাল স্যাটেলাইটের কথা চিন্তা করি, যে স্যাটেলাইট গুলো হচ্ছে ইনভায়রনমেন্টাল প্যারামিটার গুলা মেজার করে, খুবই সহজ। আমরা ক্যান্সারটা স্পেসে পাঠিয়ে দিব, আর তারপর আমাদের ক্যান্সারটা বিভিন্ন রকমের প্যারামিটার মেজার করবে, যেমন টেম্পারেচার, প্রেসার, অ্যালটিটিউড, রেডিয়েশন। রেডিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি যখন আউটার স্পেসে চলে যাব, স্পেসে চলে যাওয়ার পর কিন্তু আমার সোলার রেডিয়েশনটা আমার সিস্টেমের উপর, আমার যে বডিটা তৈরি করলাম সেই বডির উপর কিন্তু হার্ম করবে। এবং সেটা থেকে বাঁচার জন্য আমার কিন্তু একটা শিল্ড ক্রিয়েট করা লাগবে। সো দ্যাটস ওয়াই আমার রেডিয়েশনটাও কিন্তু মেজার করার প্রয়োজন আছে, যে আমি একটা নির্দিষ্ট হাইটে আমার ক্যান্সার স্যাটেলাইটটা পাঠালাম, সেই হাইট থেকে ডিসেন্ড করতে করতে কি পরিমাণ রেডিয়েশন আসে। আবার সেন্সরস এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু আহ ক্যামেরা ফিড নিয়ে কাজ করতে পারি। যেমন এনভায়রনমেন্টাল প্যারামিটারের সাথে আমরা একটা ক্যামেরা লাগিয়ে দিতে পারি ক্যানসেটের মধ্যে, যে ক্যামেরাটা নামার সময় আমার বিভিন্ন জায়গার
ফটো দিল, যেমন হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট গুলো করে। আর্থ অবজারভেশন স্যাটেলাইট গুলো ক্যামেরা দিয়ে ফটো তুলে। তো আমরা ওরকম আমাদের ক্যাম স্যাটেলাইটেও একটা ক্যামেরা লাগিয়ে দিতে পারি, যে ক্যামেরাটা আমাকে ফটো পাঠাবে। আচ্ছা, খুব সহজে আমি যদি একটা স্যাটেলাইট তৈরি করি, আমি যদি একটা স্যাটেলাইট তৈরি করি, বা আমি যদি একটা ছোট প্রজেক্ট তৈরি করি, আপনারা কি পারবেন না যে একটা ছোট একটা মাইক্রো কন্ট্রোলার বা হচ্ছে ছোট একটা কম্পিউটারের সাথে আমি একটা টেম্পারেচার মাপার সেন্সর কানেক্ট করে দিলাম, বা প্রেসার মাপার সেন্সর কানেক্ট করে দিলাম, বা বিভিন্ন রকমের সেন্সর কানেক্ট করে সেই সেন্সরের ডেটা গুলো আমরা রিসিভ করলাম। এটা কিন্তু আমরা চাইলেই এখন খুব সহজে পারবো। এখন আমাদের কাছে ইন্টারনেট আছে, আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন টিউটোরিয়াল দেখে আস্তে আস্তে কিন্তু আমরা একটা মডিউল তৈরি করতে পারবো ছোট, যেটা হয়তো বা ক্যানের সাইজই হবে। যে ক্যানের সাইজের মডিউলটা থেকে আমরা এই জিনিসগুলা রিসিভ করতে পারবো। এর তো কোনো সমস্যা নেই। বাট দ্য মেইন চ্যালেঞ্জ ইজ এই ডেটাটা, এই যে ধরেন আমি আমার স্যাটেলাইটটাকে একটা ছোট ছোট একটা রকেট দিয়ে আমি 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার উপরে পাঠিয়ে দিলাম আমার এই ছোট ক্যান স্যাটেলাইটটাকে। তো 1 থেকে 1.5 কিলোমিটার দূরে যখন আমি পাঠিয়ে দিব, এই 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকে যখন মানে উপর থেকে আমার ক্যান স্যাটেলাইটটা যখন ফল করতে থাকবে, ওই সময় রিয়েল টাইম ডেটাটা কিন্তু আমি যে জায়গাতে বেস স্টেশন ক্রিয়েট করছি বা গ্রাউন্ড স্টেশন ক্রিয়েট করছি সেই জায়গাতে আসতে হবে। কারণ যখন আউটার স্পেসে আমরা স্যাটেলাইট গুলো পাঠাই, যেমন আর্থ অবজারভেশন স্যাটেলাইট ওর হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল স্যাটেলাইট গুলো, সেই স্যাটেলাইট গুলোর সাথে কিন্তু আমরা একটা ছোট ডিলে থাকে, কিন্তু আমরা কিন্তু রিয়েল টাইম কমিউনিকেট করতে পারি। সো এই রিয়েল টাইম কমিউনিকেশন বা ডেটা টেলিমেট্রিটা এটা খুবই ইম্পর্টেন্ট। তার জন্য আমাদের খুব স্ট্রং কমিউনিকেশন মডিউল প্রয়োজন হয়, ফুল স্ট্রং অ্যালগোরিদমের প্রয়োজন হয়, যে অ্যালগোরিদম এবং হচ্ছে মডিউলের মাধ্যমে আমরা রিয়েল টাইম যে টেম্পারেচার, প্রেসার, অ্যালটিটিউড অর এনি আদার ডেটা যেটা আমরা রিসিভ করতেছি এনভায়রনমেন্ট থেকে, সেই রিয়েল টাইম ডেটাটা আমি আমার বেস স্টেশনে পাঠাতে পারতেছি কিনা। তো এই জিনিসটাও তো করতে পারতে হবে। আমি স্যাটেলাইট বানাবো বাট স্যাটেলাইটের সাথে কমিউনিকেট করতে পারবো না, এটা তো হবে না। আমার অবশ্যই কমিউনিকেশনটাও থাকা লাগবে। এবং আরেকটা বিষয়, স্যাটেলাইটটা আমরা পাঠিয়ে দিলাম 1 থেকে 1.5 কিলোমিটার উপরে, কিন্তু সেখান থেকে যখন ফল করবে ও তো ভেঙে যাবে। ও তো একটা প্রোটেকশন থাকতে হবে, রাইট? এবং এই যে এয়ার থেকে যে ড্রাগটা আসবে সেখানে কি ফ্রিকশন জেনারেট হবে, ফ্রিকশনের কারণে হিট জেনারেট হবে, এবং ওই মডিউলটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং নিচে যখন ফল করবে, অনেক ফোর্সে কি ফল করবে না, তখন তো আমার ক্যান স্যাটেলাইটটা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে, আমি তো ড্যামেজ করতে চাইবো না। তো আমাদের কি আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে কি, সেফলি এই স্যাটেলাইটটাকে বেসে ল্যান্ড করানো। তো আমাদের কি করতে হবে, সেন্সর থেকে ডেটা রিসিভ করতে হবে, সেই ডেটাটাকে বেস স্টেশনে ট্রান্সমিট করতে হবে, এবং সেফলি আমার ল্যান্ড করতে হবে। তো প্রথমে আমরা ইনিশিয়ালি এই তিনটা ব্রডার গোল আমরা সেট করে নিলাম। এবার দেখি যে একটা ক্যান সেটের মধ্যে খুবই ব্রিফলি কি কি থাকতে পারে। আমরা বলছি যে ক্যান ক্যান সেটটা একটা ছোট কোকের ক্যান বা হচ্ছে একটা সোডা ক্যানের সাইজেরই হবে বা শেপের হবে, দেখতে একটা ক্যানের মতোই হবে। তো বলছিলাম যে এটাকে তো সেফলি ল্যান্ড করাতে হবে, তাই একটা প্যারাশুট লাগিয়ে দিলাম, যে যখন 1 কিলোমিটার উপর থেকে ও ফল করবে তখন প্যারাশুটটা ওপেন হয়ে গেল, যাতে ও সেফলি ল্যান্ড করতে পারে। ইনিশিয়ালি আমরা এভাবে চিন্তা করলাম। আচ্ছা, এরপর কি, আমাদের এনভায়রনমেন্টাল সেন্সর লাগবে, রেডিয়েশন সেন্সর যেটা থেকে আমরা সোলার রেডিয়েশন মেজার করতে পারি। তারপর আমরা চাইলে বিভিন্ন রকমের জিনিসপত্র ইন্টেন্সিটি মেজার করতে পারি, লাইটের ইন্টেন্সিটি। আমি ওজোন সেন্সর কানেক্ট করতে পারি, বাট এত তো মানে আমরা হয়তো বা গ্রিন হাউস গ্যাস গুলো সেগুলোর লেভেলটা আমরা মেজার করতে পারি, সেটার জন্য কিছু সেন্সর আমরা কানেক্ট করতে পারি। আমরা টেম্পারেচার, মানে এত উপর থেকে ফল করতে করতে টেম্পারেচারের যে এফেক্টটা, টেম্পারেচার চেঞ্জটা, এই জিনিসটা আমরা মেজার করতে পারি। হিউমিডিটি মেজার করতে পারি, যে কি পরিমাণ পানি আকাশের উপরে উঠে যাচ্ছে বাষ্প হয়ে, সেটা আমরা মেজার করতে পারি। এয়ার প্রেসারটা মেজার করতে পারি। দেখেন এই জিনিসগুলো কিন্তু আপনি, আপনাদের মনে হবে আচ্ছা এটা তো একটা জাস্ট ছোটদের প্রজেক্টের মতো, এটার কোনো রিয়েল লাইফে ইম্প্যাক্ট নাই। কিন্তু দেখেন আমরা যখন সেন্সর ডেটা গুলা নিতে পারি, এটা বলতেছিলাম, তখনই একটা জিনিস কিন্তু
মাথায় আসা উচিত যে আমরা এই এনভায়রনমেন্টাল ডেটা গুলা কিন্তু কালেক্ট করতেছি 1 কিলোমিটার উপর থেকেই কালেক্ট করতেছি, কিন্তু 1 কিলোমিটার উপরে কারেন্টলি গ্রিন হাউস গ্যাসের এফেক্টটা কেমন সেটা আমরা মেজার করতে পারতেছি, খুব চিপ ওয়েতে আমরা মেজার করতে পারতেছি। আবার সেখানে রেডিয়েশনের পরিমাণ কত, এটার থেকে কিন্তু আমাদের এই যে জুওলজিক্যাল যে চেঞ্জ গুলা হচ্ছে, আমাদের ইনভায়রনমেন্টাল চেঞ্জ গুলা যে হচ্ছে, এই যে হিট বেড়ে যাচ্ছে বা হচ্ছে আমাদের ইনভায়রনমেন্টাল চেঞ্জটা যে হচ্ছে, সেই জিনিসটা সম্পর্কে কিন্তু আমরা সুন্দর আইডিয়া পেতে পারি। আচ্ছা, এই সেন্সর গুলো কি করবে? এই সেন্সর গুলো ডেটাটাকে অবশ্যই একটা মেইন কন্ট্রোল ইউনিট বা প্রসেসিং ইউনিটে পাঠাবে। সো সেই মেইন প্রসেসিং ইউনিটটায় আমরা সেটার নাম মাইক্রো কন্ট্রোলার বলি। মাইক্রো কন্ট্রোলার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা প্রসেসও করতে পারে, কন্ট্রোলও করতে পারে, একসাথে দুইটা একটা ফুল কম্বিনেশন। তো এই মাইক্রো কন্ট্রোলারটার যে ইন্টারনাল ব্রেনটা আছে বা প্রসেসরটা আছে, সেই প্রসেসরটা সেন্সর ডেটা গুলাকে রিসিভ করলো এবং প্রসেস করলো। প্রসেস করার পর সেই ডেটাটাকে সে হয়তোবা প্রসেস করে কোনো একটা রেজাল্ট বেরও করতে পারে, অথবা র ডেটাটাকে সে চাইলে ট্রান্সসিভারের মাধ্যমে বা কমিউনিকেশনের মাধ্যমে সে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে পাঠিয়ে দিতে পারে। তো এই ট্রান্সসিভার জিনিসটা কি? ট্রান্সসিভার জিনিসটা হচ্ছে এমন একটা ডিভাইস যে ডিভাইসটা টু ওয়ে কমিউনিকেশন করতে পারে, মানে ডেটা রিসিভও করতে পারে, ডেটা ট্রান্সমিটও করতে পারে। সো আমরা এই ট্রান্সসিভারের মাধ্যমে ডেটাটাকে বেস স্টেশনে ট্রান্সমিট করলাম। হয়তো অনেক সময় বেস স্টেশন থেকে কোনো কমান্ডো পাঠানো লাগতে পারে, সো আমরা বেস স্টেশন থেকে ওকে কমান্ডো পাঠাতে পারি। ধরেন এটা তো আসলে ফল করতে খুব কম টাইম লাগে, 1 মিনিটের মধ্যে আসলে ফল করে যায়। তো ওই 1 মিনিটের মধ্যে যদি আমাদের কোনো কমান্ড পাঠানো লাগে যে আমরা কিছু ফটো তুলবো, ওকে কমান্ড পাঠালাম যে তুমি কিছু ফটো তুলো, তখন বেস স্টেশন থেকে আবার ডেটাটা মাইক্রো কন্ট্রোলারের কাছে যাবে, এবং মাইক্রো কন্ট্রোলার এখানে সেন্সর মডিউল গুলোর মধ্যে হয়তো ক্যামেরা থাকতে পারে, সেই ক্যামেরাকে বললো তুমি কয়েকটা ফটো তুলে বেস স্টেশনে পাঠিয়ে দাও। আচ্ছা, আর এই পুরো জিনিসটা পাওয়ার দেওয়ার জন্য কি আমাদের একটা পাওয়ার সোর্স লাগবে। আর যেহেতু অনেক ছোট সাইজের একটা সিস্টেম, আর এটা খুব ফাস্ট ফল করতেছে, আমরা চাইলেই সোলার প্যানেল এটাকে ইউজ করতে পারবো না। আমাদের এটাতে একটা হয়তো বা রিচার্জেবল ব্যাটারি ইউজ করতে পারি, লিথিয়াম ব্যাটারি বা যে কোনো রকমের ব্যাটারি ইউজ করতে পারি, যে ব্যাটারিটা আমার এই ফুল সিস্টেমটাকে পাওয়ার দিতে পারে। এবং এই জিনিসটার মধ্যে কিন্তু একটা মেকানিক্যাল পার্টসও আছে, যে আমার এই প্যারাসুটটা তখনই খুলবে যখন এই ক্যান স্যাটেলাইটটা নিচের দিকে ফল করতেছে। তো সেটার জন্য আমাদের হয়তোবা কোনো ডিপ্লয়েবল মেকানিজম থাকতে পারে, কোনো মোটর থাকতে পারে, যে মোটরটা এই প্যারাসুটটাকে খুলে দিল, বা কোনো একটা জাইরোস্কোপিক সিস্টেম থাকতে পারে, যে সিস্টেমটা এই স্যাটেলাইটটাকে মানে ব্যালেন্স করতে পারে। যেটা অরিজিনাল স্যাটেলাইট গুলো, যে স্যাটেলাইট গুলো আমরা আউটার স্পেসে পাঠাই, সেখানে কিন্তু জাইরোস্কোপিক ফিচার থাকে কিছু, যে স্যাটেলাইট গুলো জাইরোস্কোপের মাধ্যমে নিজেকে ব্যালেন্স করতে পারে। তো আমরা হয়তোবা এরকম সিস্টেমও আমাদের স্যাটেলাইটের মধ্যে রাখতে পারি। আচ্ছা, তো সেন্সর ডেটা গুলা কালেক্ট করে, সেই ডেটা গুলা আমার মাইক্রো কন্ট্রোলারের কাছে পাঠায়, এবং সেই মাইক্রো কন্ট্রোলার ডেটা গুলাকে প্রসেস করে, রিসিভ করে, প্রসেস করে, এবং সেই প্রসেস ডেটাটাকে সে গ্রাউন্ড স্টেশনের কাছে ওয়্যারলেসলি ট্রান্সমিট করে দেয়। তো এখানে অবশ্যই আমার কিছু সেন্সরস লাগবে, কন্ট্রোলার লাগবে। তো এখানে আমরা যেহেতু সাইজ অনেক ছোট, আমার সাইজটা অনেক লিমিটেড, আমরা কিছু কমন মাইক্রো কন্ট্রোলারের নাম দিয়ে রাখছি আমি এখানে, যেমন আরডিনো, STM32, ESP32 অথবা TNZ। এখানে কোনো না কোনোটার নাম আপনারা অলরেডি শুনে আসছেন হয়তোবা। তো এই মাইক্রো কন্ট্রোলার, এই সিম্পল আরডিনো উনোর মতো মাইক্রো কন্ট্রোলার দিয়েও আমরা চাইলে ক্যান স্যাটেলাইট তৈরি করতে পারি। ঠিক আছে, কারণ এটাতে খুব সিম্পল সেন্সর ডেটা নিতে হবে, সেই ডেটাটাকে বেস স্টেশনে পাঠাতে হবে। তার জন্য তো অনেক কমপ্লেক্স কম্পিউটার দরকার পড়বে না আমার। সো আমরা চাইলে খুবই সিম্পল মাইক্রো কন্ট্রোলার গুলো দিয়েও আমরা ক্যান্সার স্যাটেলাইট তৈরি করতে পারি। যেমন আর্ডিনোটা অনেক কম প্রসেসিং পাওয়ার, কিন্তু খুবই চিপার। টিনজিটার কিন্তু অনেক বেশি প্রসেসিং পাওয়ার। যদি আমার ক্যান স্যাটেলাইটের মধ্যে অনেক কমপ্লেক্স প্রসেসিং এর প্রয়োজন হয়, যেমন ক্যামেরার থেকে ফটো তুলে সেই ফটোটাকে আমি বেস স্টেশনে পাঠালাম, তখন কিন্তু আমার অনেক বেশি প্রসেসিং এর প্রয়োজন হবে। সেই প্রসেসিংটা হয়তো বা আমরা এই টিএনজির মতো মাইক্রো কন্ট্রোলার ইউজ করতে পারি। এই সবগুলি আর্ডিনো প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিন্তু রান করতে পারি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপর সেন্সরস এর ক্ষেত্রে আমরা
প্রেসার মাপার জন্য ব্যারোমিটার ইউজ করতে পারি। লোকেশন, সেই স্যাটেলাইটটা লোকেশনটা ল্যাটিটিউড লঙ্গিটিউড এন্ড অ্যালটিটিউড মেজার করার জন্য আমরা জিপিএস ইউজ করতে পারি। ব্যারোমিটার দিয়ে আমরা চাইলে প্রেসার থেকে অ্যালটিটিউড মেজার করে ফেলতে পারি। এবং দুইটা ডেটাকে, জিপিএস থেকে অ্যালটিটিউড, ব্যারোমিটার থেকে অ্যালটিটিউড, এটা বের করে আমরা চাইলে কিন্তু এই ডেটাটাকে কম্পেয়ার করে একটা ডেটা আউটপুটে দিতে পারি। এটা কম্পারিজনটাও আমরা আমাদের ড্যাশবোর্ডে দেখাতে পারি। এরপর আমরা টেম্পারেচার মেজার করতে পারি। অ্যাক্সেলারেশন, কত ফাস্ট কত ফাস্ট অ্যাক্সেলারেট করে ও রকেট উপরে দিয়ে গেল এবং কত ফাস্ট ও ডিসেন্ট করতেছে, সেই অ্যাক্সেলারেশন। তারপর হচ্ছে কম্পাস হেডিংটা, সেটা আমরা বলতে পারি জাইরোস্কোপিক যে ডেটাটা ব্যালেন্স করার জন্য, সেই জিনিসটা আমরা কিন্তু আইএমইউ, ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট বলে এটাকে, এই আইএমইউ এর মাধ্যমে রিসিভ করতে পারি। সিম্পল অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ এন্ড হচ্ছে কম্পাস। এরপর আমরা চাইলে গাইগার কাউন্টার দিয়ে সোলার রেডিয়েশন মেজার করতে পারি, ক্যামেরা এন্ড সো মেনি মোর। আমরা কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারি যত রকমের সেন্সর মাথায় আসে। যেমন যদি আমি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, আমার 1 কিলোমিটার উপর বা 500 মিটার উপর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কতটুকু আছে, সেটা মেজার করার জন্য কি আমি চাইলে কার্বন ডাই অক্সাইড মেজার করার সেন্সর ইউজ করতে পারি। আর অন্যান্য অনেক সেন্সর আছে, সে অক্সিজেনের পরিমাণ কতটুকু আছে সেটা মেজার করার জন্য হয়তো অক্সিজেন সেন্সর ইউজ করতে পারি। আচ্ছা, এবং এই জিনিসটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা, যেহেতু খুব ফাস্ট ডিসেন্ট করতেছে, সোলার এনার্জিটা সাফিসিয়েন্ট নাও হতে পারে, বা অলওয়েজ সোলার এনার্জিটা নাও পেতে পারি, তাই আমরা আসলে ক্যান স্যাটেলাইটে মোস্টলি লিথিয়াম ব্যাটারি গুলো ইউজ করি, লিথিয়াম আয়ন ও লিথিয়াম পলিমার ব্যাটারি গুলো ইউজ করি। আর সেই ভোল্টেজটাকে রেগুলেট করার জন্য, বিভিন্ন ভোল্টেজ লেভেলে নেওয়ার জন্য আমরা ভোল্টেজ রেগুলেটর ইউজ করি। আরেকটা জিনিস আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার কমিউনিকেশন মডিউলটা, যে ট্রান্স রিসিভারটা আছে, যার মাধ্যমে আমরা বেস স্টেশন বা গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের সাথে ডেটা রিসিভ এবং ট্রান্সমিট দুইটাই করতে পারি। তো সেটা হচ্ছে একটা কমিউনিকেশন মডিউল, ট্রান্স রিসিভার বলি। সেই কমিউনিকেশন মডিউল যে কোনো কিছু হতে পারে। যেমন আরএফ মডিউল, সিম্পল 2.4 GHz এর আরএফ মডিউল হতে পারে, অথবা লোরা হতে পারে। লোরা খুব লং রেঞ্জ কমিউনিকেশন করতে পারে। জিগবি হতে পারে। জিগবি হচ্ছে এক ধরনের ওয়াইফাই এর মতোই কমিউনিকেশন ডিভাইস, যে ডিভাইসটা 2.4 GHz এ চলে এবং খুব অনেক দূর পর্যন্ত ডেটা ট্রান্সমিট করতে পারে। এগুলো হচ্ছে খুবই ছোট ছোট কমিউনিকেশন ডিভাইস, যে ডিভাইস গুলোর সাইজ কিন্তু অনেক ছোট, আপনি 2-3 গ্রাম মাত্র ওজন। কিন্তু এই অল্প ওজনের ডিভাইস গুলো দিয়ে আমরা চাইলে কিলোমিটারের পর কিলোমিটার দূরে ডেটা রিয়েল টাইম ট্রান্সমিট করতে পারি। এই ডিভাইস গুলার বিট রেট বা ডেটা পাঠানোর যে রেটটা আছে, সেটা অনেক বেশি হয় না, অনেক কম হয়। আর আমি তো আসলে বেশি ডেটা পাঠাচ্ছিও না। আমার ক্যান স্যাটেলাইটের মধ্যে কিছু সেন্সর ডেটা আছে, ছোট একটা ক্যামেরার ফিড আছে। তো আমি তো বেশি ডেটা পাঠাচ্ছিও না, সো আসলে এটা তো বেশি ম্যাটার করে না। আমার ছোট ছোট কমিউনিকেশন ডিভাইস দিয়েই আমরা ডেটা ট্রান্সমিট করতে পারি। এবং এই যে জিগবি অর লরা অর হচ্ছে আরএফ মডিউল গুলা, এগুলো কিন্তু খুবই চিপার। আপনারা চাইলেই বাংলাদেশ থেকে এই ডিভাইস গুলো কিনে লং রেঞ্জ টেস্ট করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে গ্রাউন্ড স্টেশন। তো গ্রাউন্ড স্টেশনে তো অবশ্যই আমার ডেটাটা ভিজুয়ালাইজ করার জন্য, যে আমার এত উপর থেকে যে ক্যান স্যাটেলাইটটা ডেটা পাঠাচ্ছে, সেই ডেটাটা ভিজুয়ালাইজ করার জন্য একটা ড্যাশবোর্ড থাকা লাগবে, বা একটা প্লটার থাকা লাগবে। হয়তো বা সেটা আর্ডিনো সিরিয়াল প্লটারও হতে পারে। ইনিশিয়ালি আপনি জাস্ট আর্ডিনো আইডি যেটা আছে সেখানে থেকে ডেটা গুলা রিসিভ করলেন, ক্যান স্যাটেলাইটের ডেটাটা রিসিভ করে আরএফ মডিউলের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে জাস্ট ডেটাটা দেখতেছেন। এটা হতে পারে। আবার হতে পারে যে আমরা পাইথন দিয়ে খুব সিম্পল একটা ড্যাশবোর্ড তৈরি করে ফেললাম। ড্যাশবোর্ড তৈরি করে সেই ড্যাশবোর্ডের মধ্যে খুবই ইন্টারেক্টিভ ওয়েতে আমরা ডেটাটা ভিজুয়ালাইজ করলাম। তো এরকম অনেক ড্যাশবোর্ড ইন্টারনেটে ওপেন সোর্সই পাওয়া যায়। যেমন এখানে একটা আমি ড্যাশবোর্ড আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, জি। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ইন্টারনেট থেকে পাওয়া ওপেন সোর্স ক্যান স্যাটেলাইটের জন্য ড্যাশবোর্ড। এখানে
এই লিঙ্কটা আপনাদেরকে আমরা প্রোভাইড করে দিব, এটা থেকে আপনারা দেখতে পারবেন যে এই যে ক্যানসার ক্যানসার কন্ট্রোল প্যানেল ডট নোটিফাই ডট অ্যাপ, এখানে ঢুকলে আপনারা আসলে এটা রান করতে পারবেন। এটাতে অলরেডি কিছু কোড দেওয়া আছে ব্যাক এন্ডে, যেখান থেকে আমরা চাইলে সিরিয়ালের মাধ্যমে একটা মাইক্রো কন্ট্রোলার, বেস স্টেশনের যে মাইক্রো কন্ট্রোলারটা থাকবে বা কমিউনিকেশন মডিউলটা থাকবে, সেই মডিউলটা কানেক্ট করতে পারবো, এবং কানেক্ট করে সেই মডিউল থেকে ডেটা গুলা রিসিভ করে এখানে সুন্দর করে ভিজুয়ালাইজ করতে পারবো। সো এটা খুব সুন্দরভাবে ডেভেলপ করা আছে। আবার এখানে একটা সিমুলেটর পার্টও আছে, যেখানে দামি ডেটা দিয়ে যে কেমন আসবে, ডেটা গুলা কেমন ভাবে ভিজুয়ালাইজ করতে পারবো সেটাও দেখা যায়। যেমন আমি যদি এটা রান করি, তাহলে দেখেন এখানে র্যান্ডম কিছু ভ্যালু আসতেছে, যে ল্যাটিটিউড, লঙ্গিটিউড, এটা হচ্ছে জিপিএস পজিশন, কম্পাসের হেডিংটা দেখাচ্ছে র্যান্ডম, তারপর হচ্ছে টেম্পারেচার দেখাচ্ছে 20°C, 908 প্যাসকেল দেখাচ্ছে হচ্ছে এটা প্রেসার, তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডেটা দেখাচ্ছে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস এর ভিতরে অ্যাক্সেলারেশন, পজিশন, ভ্যালোসিটিটা দেখাচ্ছে। এই পজিশনটা বের করতে হচ্ছে অ্যাক্সেলারেশন থেকে, এই অ্যাক্সেলেরোমিটার থেকে পজিশনটা বের করে এখানে দেখাচ্ছে। ভ্যালোসিটিটাও আসলে অ্যাক্সেলেরোমিটার থেকেই বের করা যায়। তারপর হচ্ছে এখানে আরো কিছু ডেটা আমরা হয়তো বা দেখতে পারি, জাইরোস্কোপিক ডেটা। এই যে এখানে ভ্যালোসিটিটা গ্রাফের মাধ্যমে প্লট করে দেখাচ্ছে, যেহেতু র্যান্ডম ডেটা তাই এরকম করে আসতেছে। আপনারা যদি আপনাদের রিয়েল স্যাটেলাইটটা যদি এখানে টেস্ট করেন, হয়তো বা খুব সুন্দর একটা কার্ভ আসবে এরকম। আর আপনি চাইলে স্যাটেলাইটটার, যদি স্যাটেলাইটটা কন্ট্রোল করা যায়, মানে উপরে পাঠানোর পর ওকে আপনি পজিশনটা কন্ট্রোল করতে পারেন, তখন চাইলে এখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে ওর কাছে পজিশন পাঠিয়ে দিতে পারেন। এটা হচ্ছে ওর টার্মিনাল, যেখানে ওর ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হলে সেই ইমার্জেন্সি সিচুয়েশনটা ও এখানে আপনাকে ভিজুয়ালাইজ করাতে পারে, অথবা আপনি চাইলে ওর সাথে ইন্টারাক্ট করতে পারেন। তো এরকম সিম্পল ড্যাশবোর্ড চাইলে আমরা পাইথন দিয়ে তৈরি করে ফেলতে পারি। তৈরি করে তারপর আমরা আমাদের যে ডেটাটা আসতেছে সেই ডেটাটাকে ভিজুয়ালাইজ করতে পারি। এই যে দেখেন এখানে প্লেয়ারে আপনি চাইলে, যদি আপনার কাছে একটা স্যাটেলাইট থাকে, তাহলে আপনি স্টেশনে এখানে ডিভাইসটা সিলেক্ট করতে পারেন। ডিভাইসটা সিলেক্ট করে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন ডেটাগুলো। অমিত ভাই জি, আছেন? কথাটা কি শোনা যাচ্ছে আমার? জি জি জি, শোনা যাচ্ছে ওকে, প্লিজ। আচ্ছা। এবং সবকিছুর পর না, এটা আসলে সবকিছুর আগে আমাদের ভাবতে হবে যে কিভাবে স্যাটেলাইটটাকে আমরা প্রোটেক্ট করতে পারি। তো যে চিন্তা করেন, এই স্যাটেলাইটটাকে আমরা 1 কিলোমিটার থেকে অনেক সময় 2 কিলোমিটার উপরেও পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পর যখন ক্যাম্পসাইটটা ডিসেন্ড করে, এটা কিন্তু অনেক ফাস্ট পৃথিবীর দিকে আসতে থাকে। আর যখন অনেক ফাস্ট পৃথিবীর দিকে কোনো অবজেক্ট আসে, তখন কি হয়, যে এয়ারের ফ্রিকশন আছে, সেই এয়ারের ফ্রিকশন বাড়তে থাকে আস্তে আস্তে, এবং সেই ফ্রিকশনের কারণে যে ক্যান্সারটার যে সারফেসটা আছে সেই সারফেসটা অনেক গরম হতে থাকে। আর সারফেস যদি গরম হয়, কয়েকটা জিনিস হবে। আপনারা হয়তোবা, আমি এই যে ক্যান্সারটির এই জিনিসটা প্রেজেন্ট করতে করতে অনেকে ভাবছেন যে আচ্ছা, আমি তো চাইলেই একটা থ্রিডি প্রিন্ট করে একটা ক্যান্সার প্লেট বানায় ফেলতে পারি আমার বাসাতেই। থ্রিডি প্রিন্টার দিয়ে আমি একটা শেপ তৈরি করলাম ডিজাইন করে, সেই শেপটা তৈরি করে আমি তার মধ্যে এই বিভিন্ন কম্পোনেন্ট দিলাম, রেডিও মডিউল দিলাম, দিয়ে ক্যান্সার প্লেট তৈরি করে সেটাকে উপরে পাঠিয়ে দিলাম। কিন্তু চিন্তা করেন, যখন ও 60-65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাবে, তখন তো আপনার থ্রিডি প্রিন্ট পিএলএ টা তো গলে যাবে, যে ম্যাটেরিয়ালটা দিয়ে আপনি করবেন। তখন কিন্তু ফিলামেন্টটা গলে যাচ্ছে, আপনার স্যাটেলাইটটাই গলে যাচ্ছে, যেটা রিয়েল স্যাটেলাইটের ক্ষেত্রেও হয়। তো সেটা থেকে কি আমাদের স্যাটেলাইটটাকে বাঁচাতে হবে, আমাকে এমন ভাবে ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমি থ্রিডি প্রিন্ট করেই করলাম,
এমন ভাবে আমাকে ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে যে ম্যাটেরিয়ালটা আমার এই পরিমাণ ফোর্স নিতে পারবে এবং ভাইব্রেশনটা নিতে পারবে, কারণ প্রচুর ভাইব্রেট করবে, ও কিন্তু স্পিন করতে থাকবে আনস্টেবল ওয়েতেও কিন্তু স্পিন করবে। তো স্পিন করবে, ভাইব্রেট করবে, ভিতরের ইকুইপমেন্ট গুলা কিন্তু ড্যামেজ হতে পারে। সো আমাকে এমন ভাবে ক্যান স্যাটেলাইটটা তৈরি করতে হবে যাতে ও অনেক বেশি জি ফোর্স নিতে পারে এবং একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত যাতে ওর সার্ফেসটা সাস্টেইন করতে পারে। তো সেটার জন্য আমার অবশ্যই বিভিন্ন রকমের সিমুলেশন করতে হবে, যে এত উপর থেকে পাঠালে আমার স্যাটেলাইটটা কিভাবে বেঁচে যেতে পারে। সো এগুলো হচ্ছে অ্যাকচুয়াল রিসার্চের ফিল্ড। যখন আমরা ছোট একটা স্যাটেলাইট তৈরি করব, এখানে শুধুমাত্র এনভায়রনমেন্টাল ডেটা নিয়ে একটা প্রজেক্ট তৈরি করলাম, বেস স্টেশনের ডেটা আসলো, ওকে দেখলাম, খুব মজা হলো, এরকম না কিন্তু। অ্যাকচুয়াল রিসার্চের ফিল্ড কিন্তু এগুলা, যে আমি একটা অবজেক্টকে 1 কিলোমিটার উপরে পাঠানোর পর সেই অবজেক্টটা যখন মাটির দিকে বা পৃথিবীর দিকে আসতেছে, তখন ওর মধ্যে কি পরিমাণ হিট জেনারেট হচ্ছে সেটা আমি সিমুলেট করে বের করতে পারতেছি। এবং সেই হিটটা থেকে বাঁচার জন্য ওর যে স্ট্রাকচারটা আছে, বললাম তো ক্যানের মতো, কিন্তু আমি স্ট্রাকচারটা কতটা অপটিমাইজ করলে সবচেয়ে কম হিট জেনারেট হবে সারফেসে, কত অপটিমাইজ করলে আমার জিনিসটা ভাইব্রেশন কম হবে, ইন্টারনালি কম্পোনেন্ট গুলাকে কতটা ব্যালেন্সড ওয়েতে আমি ভিতরে রাখতে পারি। আবার এই জিনিসটা তো স্পিন করবে, স্পিন করলে আপনি ক্যামেরার ফটো কিভাবে তুলবেন, যেটা আসলে সাদ আপনাদেরকে বলবে, সাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবে। এবার ওদেরকে ক্যামেরার ফিট পাঠানো লাগছে, সো ওরা কিভাবে সেই প্রবলেমটা সলভ করছে সেটা হয়তো বা সাদ আপনাদের সাথে শেয়ার করবে। তো আপনার কিন্তু ক্যান স্যাটেলাইটটাকে ব্যালেন্সড ওয়েতে নিচে কিন্তু পাঠাতে হবে, কারণ যদি ও ঘুরতে থাকে ও তো কোনো ক্যামেরার ফিডও দেখাতে পারবে না আপনাকে। সো এই সবগুলো কিন্তু অ্যাকচুয়াল রিসার্চের ফিল্ড, যেখানে আমরা আমাদের কন্ট্রিবিউশন করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপর এই ক্যান স্যাটেলাইট শুধুমাত্র আমরা স্যাটেলাইট তৈরি শিখাই না, আমরা ক্যান স্যাটেলাইটের মাধ্যমে কিছু ইন্টারন্যাশনাল রিনোন কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারি। এখানে আমি খুবই রিনোন দুইটা আরো অনেক ইন্টারন্যাশনাল কম্পিটিশন আছে, তো আমি শুধুমাত্র দুইটা রিনোন কম্পিটিশন এখানে শেয়ার করলাম। একটা হচ্ছে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি, যেটা অর্গানাইজ করে, এটা হচ্ছে ক্যান স্যাটেলাইট কম্পিটিশন। আর একটা হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি, যারা যেটা অর্গানাইজ করে, যেটা নাম হচ্ছে ইউরোপিয়ান ক্যানসেট কম্পিটিশন। এই দুইটা কম্পিটিশনই খুবই রিনোন। এবং আমাদের ইউএও থেকে যে ক্যানসেট টিম পার্টিসিপেট করেছিল, তারা এই আমেরিকান ইন্টারন্যাশনাল সোসাইটিতে পার্টিসিপেট করেছিল এই কম্পিটিশনটায়, ক্যানসেট কম্পিটিশন যার নাম। আপনার ইন্টারনেটে সার্চ করলেই দেখবেন যে এরকম একটা লোগো চলে আসবে, ক্যানসেট কম্পিটিশন। আবার এইটাও দেখতে পারেন, এই ছবিটা খুবই মানে এই এদের পেজের মধ্যে থেকে আমি নিয়ে দিয়ে দিছি, যে একটা দেখেন, এই যে এখানে কম্পিউটার যারা ছিল তারা একটা ক্যান স্যাটেলাইট তৈরি করছে, এই যে ছোট এইটুকু জায়গার মধ্যে সব কম্পোনেন্ট, মাইক্রো কন্ট্রোলার, রেডিও মডিউল, সেন্সর সবকিছু দিয়ে দিছে। আর এই যে উপরে জায়গাটার মধ্যে দেখেন একটা প্যারাসুট মুড়িয়ে রেখে দিছে। সো আমরা আমাদের দেশে একটা ক্যান্সার তৈরি করতে পারি, সেই ক্যান্সার তৈরি করে সেই ক্যান্সার আমরা টেস্ট করতে পারি। হয়তোবা ড্রোন দিয়ে আমি 700-800 ফিট উপরে উঠে দিলাম, বা 1 কিলোমিটার উপরে আমি ড্রোন দিয়ে তুলে দিলাম, দিয়ে তারপর আমি সেটাকে কিন্তু ফল করাতে পারি। বা একটা বেলুনে লাগিয়ে দিলাম, যেটা 1 কিলোমিটার পর যে আপনার ক্যান্সার স্যাটেলাইটটা ফালিয়ে দিল। এমন না যে আমার রকেট তৈরি করি ক্যান্সার স্যাটেলাইট পাঠাতে হবে। আমি চাইলে একটা এয়ার বেলুনে করে ক্যান্সার স্যাটেলাইট 1 কিলোমিটার উপরে পাঠিয়ে দিতে পারি, বা একটা ড্রোন দিয়ে আমি 1 কিলোমিটার উপরে একটা স্যাটেলাইটকে পাঠিয়ে দিতে পারি, যেহেতু ক্যান্সার স্যাটেলাইটটার ওজন 300-400 গ্রামের মতো হয়। সো এই হালকা জিনিস আমরা ড্রোন দিয়ে পাঠাতেই পারি। তো এই স্যাটেলাইটটা আমরা পাঠানোর পর সেখান থেকে ফল করলো, এবং সেই ডেটা গুলাকে আমরা দেশে অ্যানালাইজ করতে পারি, এটা দিয়ে আমরা রিসার্চ ওয়ার্ক করতে পারি, বিভিন্ন রকম রিসার্চ কন্ট্রিবিউশন করতে পারি। এবং চাইলে আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশন গুলাতেও পার্টিসিপেট করতে পারি। এবং আমাদের বাংলাদেশের একটা রেপুটেশন বা একটা, কি বলবো, উম, বাংলাদেশে একটা রেপুটেশন ক্রিয়েট হয়ে গেছে, যে আমরা যখন কোনো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে পার্টিসিপেট করি, বাংলাদেশ থেকে যে টিমই যাক, তারা ওয়ার্ল্ডের টপ টিম গুলোর মধ্যে একটা হয়। আমরা এশিয়াতে বারবার চ্যাম্পিয়ন হয়ে আসতেছি। আমাদের ক্যান্সার টিম যেটা আছে ইউএতে, সেই ক্যান্সার টিম এশিয়াতে চ্যাম্পিয়ন হয়ে আসতেছে, ওয়ার্ল্ড এর মধ্যে টপ 5 টপ 6 টিমের মধ্যে আছে। তো
এবং বাংলাদেশ থেকে আরো অনেক টিম ক্যানসেট কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাচ্ছে। আমাদের গোল আসলে ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি গুলোর মধ্যে থাকা না, আমাদের গোল হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে টপ হওয়া, পুরো ওয়ার্ল্ডকে দেখা দেওয়া যে বাংলাদেশ ইজ হিয়ার। আর আমরা আসলে কাউকে চ্যালেঞ্জ করতে ভয় পাই না, যে এটা ওয়ার্ল্ডকে দেখা দেওয়া। সো এই গোল থেকে আমরা আসলে স্পেস ইনোভেশন সোসাইটি একটা নতুন প্রোগ্রাম চালু করছি, যে হাউ টু বিল্ড ইউর ওন ক্যানসেট। এই প্রোগ্রামে আমরা যারা ইন্টারেস্টেড এই ক্যান স্যাটেলাইট নিয়ে তাদেরকে ট্রেন করব, তাদের সাথে শিখবো, এবং ইন্টারন্যাশনাল রিনন্ড ক্যানসেট কম্পিটিশনে পার্টিসিপেট করব, এবং ওয়ার্ল্ডে কি ওয়ার্ল্ডের মধ্যে আমরা সেখানে ফার্স্ট হয়ে আসবো। এটা হচ্ছে আমাদের গোল। তো ক্যানসেট তৈরি করার জন্য খুবই সিম্পল কয়েকটা আমি ব্রিফলি প্রসেস এখানে দিয়ে রাখছি। যে অবশ্যই আমার আগে প্ল্যান করতে হবে যে আসলে আমি, যদি আমি কোনো কম্পিটিশনের কথা চিন্তা না করি, তাহলে চিন্তা করতে হবে যে আসলে আমি কি কি সেন্সর ডেটা কালেক্ট করতে চাচ্ছি, বা কি কি এনভায়রনমেন্টাল প্যারামিটার আমি কালেক্ট করতে চাচ্ছি। তো সেটা আগে আমার চিন্তা করতে হবে, এবং সেই এনভায়রনমেন্টাল প্যারামিটার সিলেক্ট করার জন্য আমার কিন্তু ইলেকট্রনিক্স গুলো আগে চুজ করতে হবে। কারণ সেই ইলেকট্রনিক্স গুলোর উপর বেস করবে আমার ক্যান্সারের স্ট্রাকচারটা কেমন হবে। আচ্ছা, এইটা আমরা চুজ করে ফেললাম। চুজ করার পর অবশ্যই আমার একটা 2D স্কেচ থাকতে হবে, এবং তার 3D ডিজাইন থাকতে হবে। কারণ আমি যদি ডিজাইন না করি, তারপর ডিজাইন করার পর সিমুলেশন না করি, তাহলে কিন্তু আমি একদম অপটিমাইজ কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবো না। আমাদের স্যার হয়তো বা আপনাদের সাথে শেয়ার করবে ওদের এক্সপিরিয়েন্সটা, যে কিন্তু মাল্টিপল ইটারেশন লাগছে, ওরা মাল্টিপল টাইম তাদের ডিজাইন করা লাগছে। একটা আইডিয়া মাথায় আসছে, কিন্তু সেই আইডিয়াটাকে 3D ডিজাইন করার পর যখন আপনি এনসিস এর মতো সিমুলেশন সফটওয়্যারের মধ্যে দিলেন, দেখলেন যে এটা কাজ করবে না, এটা ফ্লিপ করে গেল ক্যান্সার লেগটা, বা খুব ফাস্ট ফল করতেছে, খুব বা এমন ভাবে ফল করতেছে যে ভিতরে জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। তো স্ট্রাকচারটা কিন্তু আমার বারবার ডিজাইন করতে হবে, এবং সিমুলেট করে দেখতে হবে যেটা কাজ করতে পারে কিনা। যদি সিমুলেশনটা ঠিক মতো কাজ করে, তারপর আমার এই জিনিসটার জন্য ম্যাটেরিয়াল চুজ করতে হবে। সেটা হয়তো বা 3D প্রিন্টিং ম্যাটেরিয়াল হতে পারে, সেই ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন থেকে, বা অন্যান্য ম্যাটেরিয়াল হতে পারে। আমাদের ম্যাটেরিয়াল চুজ করতে হবে, এবং সেই ম্যাটেরিয়াল দিয়ে এই সিমুলেটেড যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে ফেব্রিকেট করার চেষ্টা করতে হবে। কিন্তু অলওয়েজ সিমুলেশনের মধ্যে পারফেক্ট রেজাল্ট কিন্তু আপনারা ফেব্রিকেশনেও পাবেন না। হয়তো বা ফেব্রিকেশনেরও কয়েকটা ইটারেশন আমাদের দেওয়া লাগতে পারে। এরপর আমরা টেস্ট করে দেখলাম যে আচ্ছা, আমার ক্যান স্যাটেলাইটটা খুব সুন্দরভাবে ফল করতেছে, এবং খুব সুন্দরভাবে আমার জিনিসটা সেফলি ল্যান্ড করছে। ডেটা গুলা কোনো প্যাকেট লস ছাড়া, কোনো ডেটা লস ছাড়া ডেটা গুলো আমি বেস স্টেশনে বা গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে দেখতে পারতেছি, টু এ কমিউনিকেট করতে পারতেছি। তো তখন আমরা বলতে পারি যে আমরা একটা কমপ্লিট প্রোডাক্ট পেলাম। তো সেখানে বললাম যে ইলেকট্রনিক্স অ্যাসেম্বল করতে হবে, টেস্ট করতে হবে, আবার টেস্ট করতে হবে, প্রোগ্রাম করতে হবে, ড্যাশবোর্ড তৈরি করতে হবে। সো এগুলো হচ্ছে কয়েকটা স্টেপ, যে স্টেপ গুলো ফলো করলে হয়তো বা আপনারা একটা ক্যান্সার তৈরি করতে পারেন। তো প্রথমে শুরু করার জন্য আমার কি ইলেকট্রনিক্স, সেন্সরস, এগুলার বেসিকটা কিন্তু জানতে হবে। আমি একটা ইলেকট্রনিক ডিভাইস তৈরি করলাম, যে ডিভাইসটা বিভিন্ন সেন্সরের ডেটা নিচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু বেসিকটা আমার জানা লাগবে। আর বেসিকের সাথে সাথে আমার কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্স বিষয়গুলো জানা লাগবে। কারণ আপনি একটা চিন্তা করেন, আমি একটা সেন্সরের ডেটা নিচ্ছি। আপনারা যারা আরডিনোর মাধ্যমে সেন্সর কানেক্ট করে ডেটা নিচ্ছে, তারা কিন্তু ইন্টারনেট থেকে অনেক লাইব্রেরি পাওয়া যায়, সেই লাইব্রেরি গুলাকে কল করে আমি সেন্সর থেকে ডেটা নিয়ে নিচ্ছি। বাট এখানে ইস্যুটা হচ্ছে ওই লাইব্রেরিটা কতটা অপটিমাইজড, আমার কি আসলে এতটা পরিমাণ ডেটা প্রয়োজন আছে, এটা আমাদের আসলে বুঝতে হবে। সো এই জন্য আমাদের কিন্তু নিজেদের অপটিমাইজ কোড লিখতে হবে। তার জন্য ওই সেন্সরটা কিভাবে কাজ করে সেটার একদম মনে করেন যে সবকিছু আমার জানতে হবে, এই ধরনের কমপ্লেক্স প্রজেক্ট যখন আমরা তৈরি করব। এরপর একটা স্ট্রং টিম লাগবে। একটা স্ট্রং টিম আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারবে। আপনি একা কখনোই কমপ্লেক্স কোনো প্রজেক্ট করা যেতে পারেন না। সেটা
আমি ইয়া মাস্টারবার টিমের সাথে গত 4 বছর আছি। 7 ক্যান্সেট ক্রু মেম্বার। আমরা বলতে পারি আপনাদেরকে যে আপনার যত ভালোই আপনি পারেন, আপনার অবশ্যই একটা ড্রিভেন টিম লাগবে, যেই টিম আপনাকে পুশ করে সামনে আগে নিয়ে যাবে। সো সেই টিমে আপনি কাজ সবাই মিলে অ্যাসাইন করে নেবেন এবং নিজের ক্যান্সেল তৈরি করবেন। আর যারা ইন্টারেস্টেড আছেন আপনারা এই ক্যান স্যাটেলাইট তৈরি করার ক্ষেত্রে, আমরা স্পেস ইনোভেশন যে ক্যাম্প আছে, তারা আপনাদের জন্য একটা ডে লং বা মাল্টি ডে লং একটা ওয়ার্কশপের ব্যবস্থা করতেছে আমরা, যেখানে আপনাদেরকে একদম ক্যানসেটের স্ক্র্যাচ থেকে একটা ক্যানসেট কিভাবে তৈরি করতে পারি, শুধুমাত্র ইলেকট্রনিক্স না, মেকানিক্যাল সিমুলেশন সবকিছু, একদম একটা ক্যানসেটের মেকানিক্স থেকে শুরু করে একদম ইন পর্যন্ত আমরা একটা ক্যানসেট ফুল তৈরি করা আপনাদেরকে শিখাবো। সো যারা আপনারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে নিয়ে আমরা এই ওয়ার্কশপটা করার চিন্তা আছে, এবং আমাদের ফিউচার গোল হচ্ছে বাংলাদেশ থেকে একটা ক্যান্সার টিম ইন্টারন্যাশনাল রিনোন কম্পিটিশন গুলোতে পার্টিসিপেট করবে এবং ওয়ার্ল্ডে ফার্স্ট র্যাঙ্ক নিয়ে আসবে। অলরেডি আমরা টপ র্যাঙ্ক কয়েকটা টিম আছে আমাদের বাংলাদেশ থেকে, কিন্তু আমরা চাচ্ছি এখানে চ্যাম্পিয়ন হয়ে আসতে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। জানি না কতটুকু আপনাদেরকে আইডিয়া দিতে পেরেছি ক্যান্সার সম্পর্কে, বাট আপনারা নেক্সট ওয়ার্কশপটা পার্টিসিপেট করেন যারা ইন্টারেস্টেড আছেন, ক্যান্সারের স্টার্ট টু এন্ড সবকিছু শিখতে পারবেন। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ আবিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ, চমৎকার হয়েছে। ঠিক আছে, আমরা আপনি তাহলে স্লাইডটা একটু অফ করে দেন, আমি চেহারা দেখি একটু কে কে জয়েন করেছে। খুব সুন্দর হয়েছে, আমাদের তো টাইম আসলে অনেক কম। তো আমরা কোয়েশ্চেন অ্যান্সারে যাব। তার আগে এর মাঝে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের স্পেস ইনোভেশন ক্যাম্পের সম্মানিত চেয়ারম্যান এবং নাসা স্পেস চ্যালেঞ্জের বাংলাদেশের ওয়ান অফ অ্যাডভাইজর, এবং আরেকটা বিশেষণ আছে, বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি নাসা অ্যাস্ট্রোনটদের সাথে জিরো গ্র্যাভিটিতে ঘুরে আসছে, মোহাম্মদ জামান ভাই। জামান ভাইকে আমি রিকোয়েস্ট করেছিলাম 1-2 মিনিটের জন্য একটু জয়েন করার জন্য। ভাইয়া বোধহয় এখন ফ্লাইটে আছে যতটুকু বলেছে। তো সাদের কাছে যাওয়ার আগে জামান ভাই, আপনি তো বোধহয় বেশিক্ষণ থাকতে পারবেন না, 1-2 মিনিট যদি আমাদের এই ইনোভেটরদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন প্লিজ। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভাই, আমিও শুনতেছিলাম ক্যানসেটের ব্যাপারে। তো এখানে যারা আছে আমি বলবো যে স্পেস একটা নতুন ফ্রন্টিয়ার, আই মিন স্পেস ইজ এ নিউ ফ্রন্টিয়ার, আমরা স্টার ট্রেক মুভিতে শুনছি, বাট দিস ইজ আসলেই একটা নতুন ফ্রন্টিয়ার। ইটস নট অনলি ফর যে এটা আমাদের একটা স্বপ্নের জিনিস বা সামথিং লাইক দ্যাট, ইটস এ রিয়ালিটি। এবং অনেক কিছু এখন স্পেসে হচ্ছে, স্পেসের টেকনোলজি সেন্ট্রিক এরিয়া থেকে আরম্ভ করে হার্ডওয়্যার, এমবেডেড অ্যাপ্লিকেশন, অল দ্য ওয়ে ডাউন টু সফটওয়্যার এবং ডেটা সায়েন্স নিয়ে, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কাজ হচ্ছে। So if you are focusing on this particular technology, you should definitely be joining this one, this movement. এবং আমরা সবাই নিশ্চয়ই তোমাদের কাজগুলো দেখবো, দেখে আমরা যদি দেখি প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আছে। ইনফ্যাক্ট বাংলাদেশ থেকে কিন্তু আমরা চাচ্ছি যে স্পেস টেকনোলজিটা নিয়ে আমরা যাতে আগায় যাই। যদিও আগে এটা একটা কল্পনার জিনিস ছিল, এখন কিন্তু নাসাতে বাংলাদেশের প্রচুর নাম, আমাদের সবকিছুতেই প্রচুর নাম। সো আই উড হাইলি রেকমেন্ড যে শুধু ক্যানসেটে যে হার্ডওয়্যার এর মাধ্যমে যে আমরা ক্যানসেটটা নিচ্ছি, ইউনো ইটস আলটিমেট অবজেক্টিভটা হলো যাতে হিউম্যানিটিকে নেক্সট লেভেলে প্রোগ্রেশন করানো। যে ক্যানসেটটা তো ভেরি সিম্পল, আমাদের এনভায়রনমেন্টাল, আমাদের এগ্রিকালচারাল, আমাদের বিভিন্ন ধরনের যে ডেইলি প্রবলেম গুলো আছে, এই ডেটা গুলা নিয়ে ডেটাটা ক্রাঞ্চ করে জিনিসটা একটা একটা সলিউশন বানানোর জন্য আমরা অনেকগুলো কাজ করতেছি। সো আই উড সে উভয়কে এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ আই মিন স্পেস ইনোভেশন ক্যাম্পকে অসংখ্য ধন্যবাদ। এবং এটার মাধ্যমে আমি শিওর তোমরা অনেক কিছু শিখবা, এবং গ্লোবালি একটা ফুটপ্রিন্ট রাখতে পারবা, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। ইফ ইউ নিড এনি কাইন্ড অফ হেল্প, don't forget to ask, এবং don't limit yourself into this competition. Make sure that তোমরা সবাই স্কিলটা গেইন করো এবং এই স্কিলটার মিনিংফুল একটা জিনিস বের করে নিয়ে আসো। এর মাধ্যমে কম্পিটিশন তো কম্পিটিশন, কম্পিটিশনের মাধ্যমে অনেক কিছু শেখা হয়, অনেক প্রেশার থাকে। এবং ডোন্ট স্টপ এট দ্য এন্ড অফ দ্য কম্পিটিশন, কন্টিনিউ বিল্ডিং innovative things, continue building, getting into a workforce, coming up with a really good solution যেটা আমাদের ডেইলি কাজে লাগে। এরকম অনেক সলিউশন কিন্তু আমাদের এখন দরকার।
তো সেই কারণে আমার মনে হয় এই জেনারেশনে তোমরা যারা আছো, ইউ ক্যান রিয়েলি মেক এ বিগ ইম্প্যাক্ট। তো ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, ওই থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক এবং ইউ। আমি থ্যাংক ইউ প্রেজেন্টেশন গুলো ভাইয়া, থ্যাংক দেখতেছি। ইউ সো মাচ। আমাদের জামান ভাই সে আমেরিকা থেকে জয়েন করেছে। তো জামান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে সাদের কাছে চলে যাচ্ছি। আহ, আপনারা জানেন যে ইউআইইউ এসএন টিমের টিম লিড হিসেবে সাদ আছে। রিসেন্টলি আমরা জানি যে ইউআইইউ কন্টিনিউ ভালো করছে। এই টিমের টিম হিসেবে টিম লিড হিসেবে সাদ আছে। সাদের কাছে আমরা একটু যাব, বিশেষ করে তোমাদের যে এই যে যে রিসেন্ট যে চ্যাম্পিয়ন যেটা হয়ে আসলো তোমরা, এশিয়ার মধ্যে সেকেন্ড যে চ্যাম্পিয়নশিপ, তো সেই প্রোগ্রামটা আসলে সম্পর্কে যদি একটু বলো। আমাদের এটা নিয়ে কিন্তু অনেকের অনেক আগ্রহ আছে, কিভাবে তোমরা জয়েন করলা, জার্নিটা কেমন ছিল, মজার কোনো স্টোরি যদি থাকে ইউ ক্যান শেয়ার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রায় 2 বছর 3 বছর থেকে এই ক্যানসার কম্পিটিশনের সাথে যুক্ত। আমাদের ইউনিভার্সিটি এইটা চালু করছে আর কি আমাদের জন্য। তো এইখানে আমাদের এক্সপিরিয়েন্সগুলা আহ, আমি যদি বলি, তার আগে আমি বলার আগে আমি চাচ্ছি যে একটা ছোট্ট ভিডিও দেখাতে, তাহলে যারা এতক্ষণ কথা শুনলেন তারা কিছুটা হলেও একটু এটার এক্সাইটমেন্ট এবং এইটার যে আসলে কত ভালো লাগার বিষয় এবং এটার যে কতগুলা জিনিস আছে সেটা একটু বুঝতে পারবে। তা আমি কি একটু দেখাতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা। আহ, স- শহীদ, তুমি স্ক্রিন শেয়ারিং এর কোনো অপশন হ্যাঁ। আছে কিনা দেখো একটু। ওকে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখনো পুরোপুরি আসেনি আমার এখানে, একটু ব্ল্যাক দেখাচ্ছে আমার এখানে। সো শহীদ, তোমাদের এখানে কি অবস্থা? লোড হচ্ছে আর কি। আচ্ছা, লোড হচ্ছে। ওকে। আচ্ছা, এই লোড হোক, আমি এর মাঝখানে একটু তাহলে বলে নিই। আমাদের এইটা, আমাদের যে ইউআইইউ অ্যাসেন্ট টিম, ইউআইইউ ক্যান্সার টিম, আমরা যেই কম্পিটিশনে গেছিলাম, এইটা অ্যাকচুয়ালি স্পন্সর করে নাসা, আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি, নেভাল রিসার্চ ল্যাবরেটরি সহ, সিমেন্স সহ, লকহিড মার্টিন, আপনারা এগুলোর নাম শুনছেন, যারা হচ্ছে স্পেস টেকনোলজি নিয়ে কাজ করে। তো এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের এইটাকে স্পন্সর করছিল, মানে আমাদের এই যে কম্পিটিশনটাকে তারা স্পন্সর করছিল। তো আমরা বেসিক্যালি এখানে যেটা করছি, আমরা একটা ক্যান সাইজের একটা স্যাটেলাইট বানিয়েছি, যেটা দেখতে অনেকটা গোল সিলিন্ড্রিক্যাল। এই জন্য এটা, এবং এটা দেখতে কোকা কোলা যে আমরা খাই অথবা স্প্রাইট খাই ক্যান, সেটার মতো দেখতে, এই জন্য এটার নাম ক্যানস্যাট। তো আমরা এটা বানানোর সময় এইবারের আমাদের যেটা চ্যালেঞ্জ ছিল, যে একটা ক্যানস্যাট বা একটা স্যাটেলাইটকে আমরা যেটা বানিয়েছি সেটা একটা রকেটের ভেতরে আমরা রাখবো, এবং এই রকেটটা 1 কিলোমিটার উপর পর্যন্ত যাবে। মানে যে গ্রাউন্ড, এটা যদি আমার গ্রাউন্ড হয়, এই গ্রাউন্ড থেকে 1 কিলোমিটার উপর পর্যন্ত এই রকেটটা আমাদের স্যাটেলাইটটাকে নিয়ে উপরে উঠবে। তারপর কি হবে, এই স্যাটেলাইটটা ওই 1 কিলোমিটার যখন সে পৌঁছাবে তখন রকেট থেকে এটাকে ডিটাচ করে দেওয়া হবে। আপনারা অনেকেই হয়তো ভিডিও দেখছেন, স্পেস এক্স থেকে শুরু করে নাসা যেই সব রকেটগুলো লঞ্চ করে, দেখবেন যে 3-4টা স্টেজে স্টেজে এগুলা আসলে ডিটাচ হয়। তো আমাদের এইটা যেটা ছিল, 3টা স্টেজ ছিল। ফার্স্ট স্টেজে এই যে 1 কিলোমিটার আমাদের এটাকে নিয়ে উপরে উঠলো, আমাদের স্যাটেলাইটটাকে নিয়ে উপরে উঠলো। তারপরে এটাকে রকেটের যে মেইন পোর্শন সেখান থেকে ডিটাচ করে দেওয়া হলো। ডিটাচ করে দেওয়ার পরে আমাদের যে স্যাটেলাইটটা আমরা বানিয়েছি সেইটা তার নিজস্ব প্যারাশুট সিস্টেম দিয়ে কিছু দূর পর্যন্ত নিচে নেমে আসলো। লেটস সে 25% নিচে নেমে আসলো। তো 25% পর্যন্ত আমার হচ্ছে প্যারাশুট দিয়ে নামলো। তারপরে 75% কিভাবে নামছে? 75% নামছে আমাদের একটা অটো জাইরো সিস্টেম ছিল। সেটা কেমন? সেটা একটা, আপনারা বিভিন্ন পাখা, আমি যদি বাংলায় বলতে চাই অনেকে হয়তো বুঝবেন বুঝবেন না, এজন্য বলছি যে একটা পাখা যদি আমরা একটা, ধরেন একটা নিডল আছে এরকম, এর মধ্যে যদি একটা পাখা এরকম 3-4টা ইয়া থাকে, পাখা থাকে ফ্যানের পাখার মতো, এটা ছেড়ে দিলে কিন্তু অটোমেটিক ঘুরতে থাকে, তাই না? তো বাতাসের বেগে এটা ঘুরতে থাকে। তো আমরা এরকম একটা সিস্টেম বানিয়েছিলাম যেটাকে বলা হয় অটো জাইরো সিস্টেম। কারণ এখানে কোনো মোটরের কোনো পাওয়ার নাই, কিচ্ছু নাই।
সো এই 75% থেকে হাই অল্টিটিউড থেকে এটা আস্তে 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 তো ওই অটো জাইরো সিস্টেমের মাধ্যমে নিচে নেমে আসছে। এইটা ছিল আমাদের একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল যে আমাদের এই যে ক্যামেরাটা আমরা যে নিচের দিকে দেখছি অথবা পৃথিবীকে দেখছি, যখন এটা উপর থেকে নামছে তখন এটাকে এমনভাবে স্টেবল করতে হবে। আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, আসলে কিছু লোড হয়নি। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমি জাস্ট এমনি বুঝাচ্ছিলাম, আমার ওকে, এটা লোড প্রয়োজনে হয় নাই। যদি স্টিল কোনো ছবি থাকে সেটাও দেখাতে পারো। আচ্ছা, লোডিং কোনো একটা কারণে ডিলে হচ্ছে, অথবা তুমি কি ওই যে আমি যেটা ধরো ফেসবুকে আপলোড করেছি সরাসরি ওটা কানেক্ট করা যাবে ওই ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ শিওর, ওটাও করা যেতে রাজ, পারে। ওইটা ইন্টার ওইটা স্ক্রিনটা শেয়ার দাও। আচ্ছা, হুম। আমি তাহলে স্টপ দিয়ে আবার একটু শেয়ার করি। ইন্টার স্ক্রিনটা শেয়ার দাও তোমার। ওকে। তুমি মোস্ট লাইকলি কোন একটা উইন্ডো শেয়ার করছো। হ্যাঁ, আমার এখানে কোনো একটা ইস্যু হচ্ছে যেটার কারণে আমি শেয়ারটা করতে পারছি না। তুমি ফুল স্ক্রিনটা শেয়ার করো। অথবা আবিদ ভাই, আপনি কি ওই লিঙ্কটা আপনি হেল্প করবেন তার আচ্ছা, যদি আমি একটু- আমি আবিদ ভাইকে পাঠিয়ে দিই, জাস্ট সেকেন্ড, তাহলে তোমার আবিদ ওই ভাই। ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা খুবই এক্সাইটিং একটা ভিডিও। সো আপনারা যারা দেখবেন এইটা দেখলে খুবই এক্সাইটমেন্ট ফিল করবেন। হ্যাঁ আবিদ ভাই, দিয়েছি, দেখেন। আবিদ ভাই, শেয়ার করতে কোনো প্রবলেম হচ্ছে কি? ওকে, আমি শেয়ার করে দিচ্ছি হচ্ছে কিনা। শিওর। Okay, এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, হ্যাঁ। ওকে। ভিজিবল। রেজুলেশনটা একটু দেখেন তো কত আছে। হ্যাঁ, ঠিক আছে। সাউন্ডটা শুনতে পাচ্ছি না আবিদ ভাই। শেয়ারটা অফ করে আপনি একটু What is আওয়াজ actually the cancer competition? Basically, the competition এখন phases দেখা যাচ্ছে, শোনা change যাচ্ছে? একটু every ফার্স্ট year. থেকে দেন। So in 2024, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, একটু ফার্স্ট থেকে দেন। হ্যাঁ। what is actually the CANSET competition? Basically, the competition phases change in every year. So in 2024 CANSET competition, a CANSET payload mounted on the top of the rocket with the shoulder section inserted into the airframe of the rocket, which is carrying a large hen's egg. So the challenge is that the egg must be landed safely from approximately 750 meters above from the ground level. If the egg is broken, the mission will fail. The telemetry data transmitted at a 1 Hz rate to ground station from the CANSET. After launching the rocket, CANSET payload deployed when the rocket motor ejection charge fires about 725 meters of altitude.
After deployment from the rocket, the CANSAT deploys its heat shield or error braking mechanism and it descends at 20 meters per second before reaching 100 meters from the ground. At 100 meters, the CANSAT releases heat shield and deployed the parachute. The CANSAT will land rest of the height with this parachute at descent rate of about 5 meters per second. Upon landing, the CANSAT stops transmitting the telemetry data and activates audio beacon sound to find the CANSAT easily. After assembling all the parts together, we tested out some important parameters like drop test, thermal test, vibration test, and vacuum test to see how durable our CANSAT is. After everything is okay, we are ready to take off to United States. So we are going to Virginia to participate in the competition. This is the day of flight readiness review. Judges are judging our CANSAT durability. We successfully passed those tests. The day before launching, in the middle of the night, there is a malfunction in CANSAT and everyone is trying very hard to solve it out. And the good news is we finally solved it. We are heading towards the launch site. The weather condition is suitable for launching the CANSAT. All the teams over the world are coming to the launch site for witnessing final stage of their hard work. Final testing and assembling before launching, and everything seems nice and tight. The moment of everything. All things are set and we left behind our CANSAT and coming back to the ground station. We are very excited and feel too much pressure whether it's going to work or fail. All the crews are also coming back to launch those rockets one by one. All right, judges ready? Ground station ready? 043 is about to launch. All right, we're going to start the countdown. Should I start the countdown? Okay. 5, 4, 3, 2, 1, go. We find the CANSAT broken far from the ground station. That's not the fact. The main challenge is the egg must be intact. It's intact. The moment cannot be expressed when seeing the egg. We have placed 11th position worldwide, third in Asia. Let's finish the video to see some good moments of this whole journey. Thanks to our professor Dr. Raqibul Mustafa sir, Nadim Chaudhuri sir, SM Munjurul Haq Chaudhuri sir for guiding us to complete our journey, and special thanks to Dr. Sadid Moni sir as a part of the team. The whole project was supervised by Professor Emeritus Dr. Mohammad Rezon Khan sir. We are especially grateful to him. থ্যাংক ইউ। গুড জব, গুড জব, ভেরি গুড জব। ঠিক আছে আবিদ ভাই, এটা একটু ক্লোজ করে দেন। আচ্ছা, তো তো ফ্যান্টাস্টিক। আমি মানে এই ভিডিওটা আসলে যতবার দেখি ততবারে অনেক ভালো লাগে কাজ করে। তোমাদের স্পেশালি তোমার মাধ্যমে তোমার পুরো টিমকে অনেক অনেক অভিনন্দন আমাদের সবার পক্ষ থেকে।
থ্যাংক সব ইউ। অডিয়েন্সের পক্ষ থেকে, পার্টিসিপেন্টসের পক্ষ থেকে। সো থ্যাংক ইউ। চাঁদ, এখন তুমি মানে ভিডিও তো আমরা দেখলাম, ওকে? তো আমার মনে হয় যে আমরা মানে কোশ্চেন অ্যান্সারে আমরা চলে যাই, কারণ আমি শিওর। শিওর তোমার তোমার কাছে অনেক কোশ্চেন থাকবে আমাদের অডিয়েন্সদের। তো সো আমরা, আবিদ ভাই আপনি কি বলেন, আমরা তাহলে কিউএনএ তে চলে যাই? আমরা মূল, আপনি অ্যাজ এ টিম, অ্যাজ এ কি নোট, আপনি এবং সাদ, আমরা তাহলে একসাথে আমরা কিউএনএ তে চলে যাই। আমাদের অডিয়েন্স যে যে যাকে কোশ্চেন করতে চায় আমরা ওইভাবে করে কোশ্চেনগুলো আমরা নিই। সো আবিদ ভাই কি আছেন? জি জি, আমি আছি। আচ্ছা, সো আমরা তাহলে স্টার্ট করি, হ্যাঁ? সো আপনারা যারা যারা কোয়েশ্চেন করতে চান একটু কষ্ট করে হ্যান্ড রেজ করবেন, আমরা এক এক করে কোয়েশ্চেন আমরা নিব, চেষ্টা করব অ্যাটলিস্ট 9:30 পর্যন্ত নেয়ার, যদি আর একটু বেশি টাইম লাগে 5-10 মিনিট, সো উই ক্যান ডু। সো অফকোর্স আমাদের কোয়েশ্চেন যখন করবেন আপনারা আমাদের রিলেভেন্সি ঠিক রেখে করতে হবে। আমরা আমাদের আজকের যে সেশন, এই সেশন রিলেভেন্ট কোয়েশ্চেনগুলি করলে আমাদের জন্য বেটার হয়। ওকে, থ্যাংক ইউ। আর একজন যদি কেউ একটা কোয়েশ্চেন করে ফেলে, সেই কোয়েশ্চেনটা আবার পুনরায় আরেকজন না করে বরং ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন করবেন, আর নতুন নতুন যারা আছে তাদেরকে একটু সুযোগ দিবেন কোয়েশ্চেন করার জন্য। সবার আগে আমি মেহেদি হাসানের কাছে যাচ্ছি, সবার আগে হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ, মেহেদি হাসান, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রথমে আমি একটা কথা বলতে চাই যে ভাইয়ার ভিডিওটা দেখে আমি আসলে খুবই মানে কি বলবো, মেসমারাইজিং হয়ে গেছি। যে মানে জিনিসটা ফিল হচ্ছিল যে আমি টিমে ছিলাম আর কি। ভাইয়াকে কংগ্রেচুলেশন যে আমাদের দেশকে উপস্থাপন করার জন্য। তো আমি যেটা বলতে চাই যে মানে কোশ্চেনটা আস্ক করতে চাই সেটা হচ্ছে, আমি কি ভাইয়া যে ইয়াগুলো বলতেছিল, কম্পোনেন্ট গুলো, স্যার যে কম্পোনেন্ট গুলো বলতেছিল সেগুলো নিয়ে আমি টুকটাক ঘাটাঘাটি করতেছিলাম। এর মধ্যে জানতে পারলাম যে আমরা যে ব্যাটারি গুলো ইউজ করি সেগুলোর মধ্যে কিছুটা লিথিয়াম আয়নের ব্যাটারির কিছু ক্যাটাগরি মানে কিছু টাইপ ব্যবহার করা যায়। আর আমাদের বর্তমানে কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি এসে পড়েছে, যার কারণে মোবাইলের ক্যাপাসিটি 10,000 পর্যন্ত চলে যাইতেছে। ওইটা ব্যবহার করা যাচ্ছে না, এটার রিজনটা কি? মানে এই যে আমরা হাই ক্যাপাসিটির ব্যাটারি কেন ইউজ করতে পারবো আবিদ না? ভাই প্লিজ। আচ্ছা, তো হাই ক্যাপাসিটি ব্যাটারির সাথে সাথে ওই ব্যাটারির সেফটিটা কি করে দেখছেন, জি, যে সেফটিটা ওইটা ছিল, কতটা উল্লেখ ছিল সেফ? হ্যাঁ, ওইটাই বুঝতেছি না আর কি। হ্যাঁ, আসলে কথা হলো যে ব্যাটারি গুলো ক্যাপাসিটি অনেক বেশি, অনেক ব্যাটারি আছে, যেমন লিথিয়াম সলিড স্টেট ব্যাটারিও কিন্তু এখন চলে আসছে। এমনকি সলিড স্টেট ব্যাটারি গুলো আপনি যদি মাঝে দিয়ে কেটে ফেলেন তারপরেও এক্সপ্লোড করে না। লিথিয়াম বেসড ব্যাটারি, বাট ওটা হচ্ছে সলিড। তো ওই ব্যাটারি গুলো কেন চুজ করা হচ্ছে না, এটা হচ্ছে কথা। এটা রিজনটা হচ্ছে আসলে ওদের কম্পিটিশন রুল এখনো আপডেট করে নাই, যে লিথিয়াম সলিড স্টেট ব্যাটারি গুলোর মতো ব্যাটারি কেন এখনো ওরা এটার জন্য পারমিট দিচ্ছে না। সো এটা হচ্ছে কম্পিটিশন রুল এখনো আপডেট করা হয় না, ওরা এখনো চেক করতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সিলিকন কার্বাইড যে ব্যাটারি গুলো বলছেন, এটা খুবই নিউ টেকনোলজি, এবং এই ব্যাটারি কিন্তু এটা ততটা সেফ না। কিছু কিছু ব্যাটারি আছে যেগুলোর সেফটি একটা ফ্যাক্টর আছে। এই ব্যাটারিটা মানে লঞ্জিভিটিটা কত, ও কতটুকু পরিমাণ জি ফোর্স নিতে পারবে। আপনি এটা কিন্তু প্রায় বল 700 ফিট, 700 মিটার উপর থেকে এটা ডিসেন্ড করতেছে। অনেক সময় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার চলে যায়, তাই না স্যার? তো 1.5 কিলোমিটার উপর থেকে যদি একটা ব্যাটারি ফল করতেছে, ওইটা কি পরিমাণ জি ফোর্স নিতে হবে আপনি একটু চিন্তা করে দেখেন। তো যদি ব্যাটারিটা সেই পরিমাণ জি ফোর্স না নিতে পারে, ও তো এক্সপ্লোড করবে আকাশে। তো এই জন্য কিছু সেফ ক্যাটাগরি ব্যাটারি শুধুমাত্র তারা এখন পারমিট করতেছে। বুঝতে পারছি স্যার, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আমরা নেক্সট একটা চলে রিজন যাচ্ছি। হচ্ছে ওই টেকনোলজি এখনো তারা আসলে আপডেট করে নাই তাদের রুল বুকটাকে। থ্যাংক ইউ। সিরাজাম মুনিরা, হ্যাঁ আপনি হ্যান্ড রেজ করেছেন, প্লিজ আস্ক ইউর কোয়েশ্চেন। স্যার আসসালামু আলাইকুম, এম আই অডিবল? ওয়ালাইকুম আসসালাম, ইয়া শুনতে প্রথমে পাচ্ছি। ইউআইইউ টিমকে কংগ্রাচুলেশনস দ্য রিপিটেড মানে সাকসেসের জন্য। তো হচ্ছে আমরা 2024 সালে ইউআই এর টিমের একজন মেম্বারের সাথে আমরা কথা বলেছিলাম। আমরা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে একটা টিম আর কি পাঠানোর চেষ্টা করেছিলাম আর কি। তো ক্যান্সারটা তো আমরা ফেলিয়ার, আমরা পারি নাই আর কি। তো ওইখানে আমরা পিডিআর যখন সাবমিট করি তখন আর কি আমাদের যে জাজমেন্টের জন্য স্যাররা এসেছিলেন, মানে তখন আমাদের ডিজাইন যে প্যারামিটার গুলো ওখানে একটা আমরা মানে 2024-এর কথা বলছি, 2024-এ একটা ছিল যে প্যারাশুটটা ওয়াশারের সাথে আই বোল্ট দিয়ে কানেক্টেড থাকবে, আই বোল্ট দিয়ে। তো ওইটা ছিল যে এক স্ট্রিং, সবগুলা প্যারাশুটের স্ট্রিংটা একটা আই বোল্টের সাথে কানেক্টেড থাকবে। তো আমরা আমরা তখন যেহেতু প্রথম ক্যান্সারটা করি, আমরা তখন জানতাম না যে রুল বুকের
রুল বুকটা খুব স্ট্রিক্টলি ফলো করতে হয়। আমরা তখন যেটা করেছি যে ওই নিয়মটা ফলো না করে আমরা ওই স্ট্রিংগুলো ওই প্লাইউড যেটা ছিল পিছনের দিকে পেলোডের সাথে ওটার সাথে স্ট্রিং গুলো কানেক্টেড করে দিয়েছিলাম। এটার কারণে আমাদের ব্যাখ্যা ছিল যে টেনশনটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। এটা ছিল আমাদের একটা নোভেলটি আর কি। এখন আবিদ স্যার বলেছেন যে আমাদের ক্যান্সারটা কিউব সেটটা আমরা আসলে বানাই শুধু আমাদের রিসার্চের দিকে আসলে ফলো করা উচিত, কিন্তু আমরা যখন রিসার্চের দিকে ফোকাস করছি তখন আমাদের একটা ডিজাইন কনস্ট্রেন্ট তৈরি হয় যেটা রুল বুকের সাথে অ্যালাইন হয় না। তখন এই সমস্যাটা আমরা কিভাবে মিটিগেট করতে পারি? থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি আসলে। তো এখানে একটা জিনিস চিন্তা করেন আপনি, যে ডিজাইন করতেছেন আপনি হচ্ছে কম্পিটিশনের জন্য। তো এই যখন আমি ডিজাইনটা কম্পিটিশনের জন্য করতেছি, তখন আমার আসলে কম্পিটিশনের রুলটা ফলো করতে হবে। তো এই সময় আমরা অনেক ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ ফেস করব, সেই চ্যালেঞ্জ গুলো থেকে হয়তো বা আমরা অনেক নোবেল কিছু তৈরিও করে ফেলতে পারি। তো সেই নোবেল জিনিসটা আবার এই কম্পিটিশনের রুলের সাথে অ্যালাইন নাও করতে পারে। তার মানে এই না যে এই জিনিসটা নোবেল না। তো আপনি সেই পার্টটা নিয়ে রিসার্চ করেন, আপনি পাবলিকেশন করেন, আপনি সাইন্টিফিক কমিউনিটিতে সেটাতে কন্ট্রিবিউট করেন সেটা দিয়ে। আর কম্পিটিশনটা কম্পিটিশনের জন্য করেন। তো কম্পিটিশনে কিন্তু আমাদের কিছু রুল কনস্ট্যান্ট সেট করা আছে, সেগুলো আমাদের মানতেই হবে। কিন্তু যখন আমি রিসার্চ করব, তখন কিন্তু আমার জন্য পুরো ফিল্ডটা বার্স আমার, আমি যেই ওয়েতে ইচ্ছা সেভাবে আমি ভাবতে পারি। তো সেভাবে ভেবে আপনি সাইন্টিফিক কমিউনিটিতে আপনার জিনিসটা নোবেল, সেই জিনিসটা আপনি সাইন্টিফিক কমিউনিটিতে কন্ট্রিবিউট করেন। আর কম্পিটিশন যখন পার্টিসিপেট করবেন, তখন কম্পিটিশনের রুল গুলা ফলো করার চেষ্টা করেন। তাহলে আমি আসলে আমি এখানে ফিক্স একটু হয়ে যাবে। অ্যাড অন করতে চাই আবিদ ভাইয়ের সাথে আর কি। আহ, যিনি কোয়েশ্চেনটা করেছে, আসলে আমরা ওই জিনিসটাই চাচ্ছি। আমরা স্পেস ইনোভেশন ক্যাম্প থেকে আমরা যেটা চাচ্ছি যে ক্যানসেট, আসলে এটা ওভারঅল ক্যানসেট নিয়ে কাজ করা। ক্যানসেট নিয়ে কাজ করার পরে আসলে কম্পিটিশন কিন্তু অনেক আছে পৃথিবীতে, এবং ইট ক্যান বি অর্গানাইজড বাই আওয়ার লোকাল কমিউনিটি। আমরা বাংলাদেশে কিন্তু একটা ক্যানসেট কম্পিটিশন আমরা করতে পারি, যদি আমরা যখন দেখি যে আমরা এখানে অনেক ইউনিভার্সিটি বা অনেকগুলি কমিউনিটি এখানে আগ্রহী আছে, তাই না? সেখানকার রুলস হবে একটু ভিন্ন। ইএসএ যেটা করে সেটা একটু রুলস ভিন্ন, তাই না? তারপর সাদরা যেখানে গিয়েছে সেটা রুলস হয়তো একটু ভিন্ন, এবং ইয়ার টু ইয়ারও কিন্তু রুলস ভিন্ন হতে পারে। বাট আমরা যেটা চাচ্ছি আসলে বেসটা ঠিক করা। আমরা যদি বেস যদি আমরা জানি, তাহলে যে কোনো কম্পিটিশন রুলস ফলো করা আমাদের জন্য তো কঠিন হবে না মনে হয়, তাই না? থ্যাংক ইউ। আমরা নেক্সট যাচ্ছি মাহাদিউল মাহাদিউল ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম। আমাকে প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে ক্যান্সার রিলেটেড ক্ষেত্রে আপনি বললেন যে ট্রান্স রিসিভার সিস্টেম ইউজ করা হয়। তো আমি যদি এক্ষেত্রে ডেটা স্টোরিং সিস্টেম ইউজ করি, তাহলে কি এটা কাজ করবে? মানে উপর থেকে ডেটাটা স্টোর করে নিচে আসলো, তারপর আমি দেখলাম। হ্যাঁ, থ্যাংক তুমি ইউ। কি অ্যান্সার সাথ দিবা? সাত দাও, আপনারা দুজনে দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আম, আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা, এইখানে আমরা যেই কম্পিটিশনটা করছি এইখানে বলে দেয়া হয়েছে যে আপনি যখনই রকেট, আমরা যখন আমাদের ক্যান স্যাটেলাইটটাকে এই রকেটের মধ্যে ইমপ্লিমেন্ট করছি, সেইখান থেকে স্টার্ট করে একেবারে ল্যান্ডিং পর্যন্ত পুরো ডাটাটা রিয়েল টাইমে দেখতে হবে। মানে আমার ধরেন এখন 0 ডিগ্রি, জিরোতে আছে, লেভেল জিরোতে আছে অল্টিটিউড, এই জিরো দেখাতে হবে 5 কিলোমিটার উঠছে, 7 কিলোমিটার উঠছে, বা 500 মিটার, 100 মিটার, কত টেম্পারেচার রেজ করলো, সব কিছু এটা হচ্ছে রিয়েল টাইমে দেখাতে হবে। তো এখন আপনি যদি এই স্টোর করে নিয়ে আসেন, ওইটাও একটা পসিবল যে আপনি স্টোর করে ডাটাটাকে একবারে সেন্ড করলেন, অথবা যখন নেমে আসলো তখন দেখলেন। কিন্তু নর্মালি আপনি চিন্তা করেন যে আপনি একটা স্যাটেলাইটকে পাঠিয়েছেন, কিন্তু সেটা ডাটা আপনি রিয়েল টাইমে দেখতে পাচ্ছেন না। তো এটা আসলে রিয়েলিস্টিক হবে না। তো আমাদের এই কম্পিটিশনটা ছিল এরকমই, যে আমরা যেই স্যাটেলাইটটাকে পাঠাচ্ছি এটার মধ্যে যে ইলেকট্রনিক্স আছে, এটার মধ্যে যেই সেন্সর সিস্টেম আছে, এটার কাজই ছিল যে পুরো জার্নিটাকে আমার রিয়েল টাইমে দেখা এবং প্লট করে দেখা যে আসলে কোন প্যারামিটারটা কিভাবে কাজ করতেছে। বুঝতে পারছেন? এখানে স্যারের সাথে আর আমি ভাইয়া, একটু অ্যাড জাইরো করতে সিস্টেমের চাচ্ছি। মাধ্যমে যে ল্যান্ডিংটার কথা বলছিলেন, ওইটা কিভাবে কাজ করে একটু হ্যাঁ, যদি হ্যাঁ। বলতেন। আচ্ছা, জাইরোর মাধ্যমে যেটা কাজ করে, আপনি কখনো দেখছেন যে মেহগনি, মেহগনি যে একটা ফল আছে, এটা দেখছেন কখনো? না ভাইয়া, দেখি না এটা। আচ্ছা, একটা 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 ধরনের জিনিস, ধরেন আপনি একটা পাখাকে, অথবা আপনি একটা রকেট, মানে আমরা যে ব্যাডমিন্টন খেলি, এই ব্যাডমিন্টনের যে ফেদার আছে, আপনি এই ফেদারটাকে যদি
এমনি নর্মালি বাতাসের মধ্যে ছেড়ে দেন, দেখবেন ঘুরতে 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 পড়তেছে। সো আমাদের এই সিস্টেমটা, রটোজাইরোটা এরকম একটা জিনিস সিস্টেম ছিল যে আমরা একটা শ্যাফটের মাধ্যমে এইটাকে এমনভাবে লাগিয়েছিলাম এবং পাখাগুলোকে এমনভাবে সেট করেছিলাম যেটার কারণে এটা বাতাসের সংস্পর্শে আসলে যখন এটা বাতাসের বাধা পাবে এটা অটোমেটিক ঘুরতে থাকবে। তো কোনো একটা ফ্যান যখন ঘুরতে থাকে তখন সে কি করে, বাতাসের যেই লিফট আমরা মানে পাখাগুলোর অ্যাঙ্গেলটা এমনভাবে দিছিলাম যাতে এটা একটা লিফট ধরে রাখতে পারে, মানে ধাস করে যাতে না পড়ে যায়, বুঝতে পারছেন? তো আমাদের ওই সিস্টেম ছিল এটা বাতাসের যখনই সংস্পর্শে আসছিল এটা মানে ঘুরতে থাকতো, ঘুরতে ঘুরতে এটা একটা লিফট ক্রিয়েট করতো, যেটা আমাদের ক্যানসেটকে খুবই মানে ইয়াতে কম ভেলোসিটিতে মাটি পর্যন্ত নিয়ে আসতো যাতে ক্যানসেটটা না ভাঙে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, ধন্যবাদ ভাই ভাইয়া আবিদ ভাই প্রশ্নের কোনো উত্তর অ্যাড দেওয়ার অন জন্য। করবেন? আবিদ হ্যাঁ, ভাই আমি সাদের প্রথম পার্টের সাথে একটু অ্যাড করতে চাচ্ছি। আসলে ক্যান স্যাটেলাইটটা শুধু একটা কম্পিটিশন না বা একটা ছোট রিসার্চ না, এটা হচ্ছে পুরো একটা রিয়েল স্যাটেলাইট, হয়তো বা একটা কিউব স্যাট বা একটা রিয়েল বড় স্যাটেলাইটের সিমুলেশনটা আমরা পৃথিবীতে করতেছি, আমরা ছোট স্কেলে করতেছি। তো একটা রিয়েল, ধরেন আপনি একটা ইনভায়রনমেন্টাল স্যাটেলাইট আপনি পাঠালেন, মানে লো আর্থ অরবিটে পাঠালেন, সেখানে তো আসলে আপনি স্টোর করে রাখতে পারবেন না যে ও কবে ফল করবে আর আমি তারপর ডেটা নিব। ওর সাথে আমার রিয়েল টাইম কমিউনিকেট করতে হবে। তো এটা একটা আসলে এডুকেশনাল টুল হিসেবে আমরা ইউজ করতেছি, যে টুলটার মাধ্যমে আমরা একটা রিয়েল স্যাটেলাইটকে সিমুলেট করতেছি। আর এই কম্পিটিশনের ক্ষেত্রে চিন্তা করলে স্যাটেলাইটটা তো নিচে পড়ে ড্যামেজও হয়ে যেতে পারে, তখন তো আসলে আমি ডেটাটা রিসিভ নাও করতে পারি। সো দ্যাটস ওয়াই আসলে রিয়েল টাইম কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি যদি, আমি বলছি ট্রান্স রিসিভার, মানে ও ট্রান্সমিটও করতে পারে রিসিভও করতে পারে। সো আমি বেস স্টেশনে রিসিভ করলাম, কিন্তু যদি আমার কোনো ডেটা ট্রান্সমিট করা লাগে, ধরেন যে ক্যামেরা থেকে আমি ফটো তুললাম, যে এক্সাম্পলটা আমি দিলাম, সেটা তো আসলে আমি হার্ড কোড করে দেওয়া লাগতো যে 2 সেকেন্ড পর তুলো। বাট আমি এখন কিন্তু রিয়েল টাইম যখন প্রয়োজন তখন ক্যামেরার একটা ফটো তুলতে পারতেছি বা যে কোনো একটা সেন্সর ডেটা নিতে পারতেছি। তো এই জন্য রিয়েল টাইম কমিউনিকেশনটা দরকার পড়ে। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি মাহাথির মাহমুদ মাহি, প্লিজ। মাহি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কোশ্চেনটা ছিল হচ্ছে যে ভাইয়ের যে স্লাইডের শেষের দিকে হচ্ছে স্টেপে 2 তে মোস্ট প্রবাবলি বলা হয়েছিল যে 3D সিমুলেশন নিয়ে, মানে ওইটা আসলে কিভাবে কাজ করে বা ওইটা আসলে কি করা হয় ওইটা আমি জানতে চাচ্ছিলাম। আবিদ ভাই প্লিজ। আচ্ছা, তো একটা জিনিস, যখন আমরা নতুন কোনো কিছু তৈরি করি, আপনি চিন্তা করেন নতুন কোনো কিছু তৈরি করার আগে হাতে কি আমি একটা ড্রয়িং করি, একটা ড্রয়িং, এটা ব্রেনের মধ্যে হলেও আমরা একটা কি ব্রেনস্টর্ম করে একটা ড্রয়িং করার চেষ্টা করি, বা আর সেটা 2D ড্রয়িং হয়। সেই 2D ড্রয়িংটাকে আমরা কি, আমাদের একটা জিনিসটা তৈরি করতে হবে, 3D ড্রয়িং করতে হয় তারপর আমরা। সো আমরা 3D ডিজাইন করি, প্রথমে ফুল জিনিসটাকে শেপটা তৈরি করি, আউটার মেকানিক্যাল শেপ, ম্যাটেরিয়াল গুলাকে সিলেক্ট করি, যে আচ্ছা আউটার শেলটা আমি ধরেন একটা কোনো একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে, যেটা 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিতে পারে, এরকম একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল আমি চুজ করলাম। ভিতরে আমি সব ইলেকট্রনিক্স গুলা বসালাম, বসানোর পর আমার তো ফুল মডিউলটা আমি কিন্তু কম্পিউটারের মধ্যে তৈরি করে ফেলছি। এখন এই জিনিসটার উপর বিভিন্ন সিমুলেশন টুল আছে, যেমন সলিড ওয়ার্কস এর বিভিন্ন সিমুলেশন টুল আছে, তারপর আরো অনেক সিমুলেশন সিমুলেশন এন্ড ডিজাইনিং সফটওয়্যার আছে, যেমন এনসিস আছে। তো সেখানে আমরা চাইলে এআর এর যে ড্র্যাগটা আছে সেটা সিমুলেট করতে পারি। আবার ধরেন 1 কিলোমিটার উপর থেকে আপনি ক্যান্সারটাকে ফালিয়ে দিলেন, তো সেই জিনিসটা নিচে পড়লে যে ওই বডিটার উপর কেমন ফোর্স পড়বে বা কেমন হিট জেনারেট হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা সিমুলেট করে দেখতে পারি। তো ওই ধরনের সিমুলেশন সফটওয়্যার গুলো দিয়ে আমরা আগে সিমুলেট করি, করে দেখি যে আচ্ছা আসলেই আমি এটা রিয়েল লাইফে বানানোর পর এই জিনিসটা সাস্টেইন করবে কিনা, এই জিনিসটা আসলে টিকবে কিনা। তো যদি দেখি যে সিমুলেশনে টিকে গেছে, ওকে, তারপর আমরা ফেব্রিকেশনের দিকে যাই। যে কোনো কমপ্লেক্স প্রজেক্টে আপনি চিন্তা করেন যে নাসা যখন মার্সে যে পার্সিভিয়ারেন্স রোভার পাঠালো বা ইনজেনিউরিটি ড্রোন পাঠালো, তারা কি মার্সে আগে টেস্ট করার সুযোগ পাইছে? তারা কিন্তু বছরের পর বছর ধরে, 1-2 দিন না, বছরের পর বছর ধরে ওই জিনিস তৈরি করছে, কম্পিউটার সিমুলেশন করছে, ওই সেম মার্সের মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, এবং সেই এনভায়রনমেন্টের মধ্যে ওই রোবটটাকে বসাইছে, রোবটের সব প্যারামিটার গুলা দিছে, প্রত্যেকটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করেছে, এবং প্রত্যেকটা স্প্রিং, প্রত্যেকটা ইলেকট্রনিক্স, প্রত্যেকটা পাওয়ার সেল কিভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিসের প্যারামিটার, একদম ডিটেল প্যারামিটার, ফিজিক্যাল স্ট্রাকচারটাও প্রোভাইড করছে সিমুলেশন সফটওয়্যার মধ্যে। তারপর কম্পিউটার সিমুলেট করে দেখছে যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা কাজ করবে মার্সে যাওয়ার পর। তারপর আমরা এই জিনিসটাকে তৈরি করছি এবং মার্সে পাঠিয়েছি।
তো থ্যাংক ইউ। এভাবে আমাদের আমি একটু অ্যাড অ্যাড করি এখানে হ্যাঁ। আবিদ ভাই, একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি লাস্ট টাইম যখন আমি নাসায় যাই, আপনার নাসা গডার্ড সেন্টার, যেটা বেসিক্যালি হচ্ছে যে আপনার আমাদের নেক্সট যে টেলিস্কোপটা আসতেছে, ন্যান্সি রোমান যে হুম টেলিস্কোপ, ওই টেলিস্কোপটা ওইখানে বানাচ্ছে। তো একটু আগে আপনি যে শেকিং এর কথা বললেন না, সেখানে একটা জায়গায় একটা রিসার্চ ল্যাবে আমাদেরকে নিয়ে গিয়েছিল। সেখানে পার মিনিটে 1000 টাইম শেক করে, মানে 60 সেকেন্ডে 1000 বার শেকিং হয় বেসিক্যালি। যে আসলে সে ওই ওইটাকে অ্যাবজর্ব করতে পারবে কিনা রকেট যখন উঠে, তাই না? আপনি প্রথম থেকে যেটা বলছিলেন যে অনেকগুলি ভাইব্রেট যে করে, ভাইব্রেটটা যদি সে আসলে রিসিভ করার ক্যাপাসিটি না থাকে, তাহলে তো যাওয়ার আগেই ভেঙে চুরে শেষ হয়ে যাবে। তো এই জন্য এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে লোকালি অসংখ্যবার টেস্ট করা। আমি নেক্সট ইয়াতে চলে যাচ্ছি, আহনাফ আম, বিন আপনি নাবিল। যদি হ্যাঁ, আমাকে হ্যাঁ, হ্যাঁ, অনুমতি দেন, আমি স্যার একটা স্যার জিনিস একটু প্লিজ, অ্যাড করতে চাই। শিওর, বলো। আম, আমাদের যে ক্যানস্যাট, এই যে আমরা 1 কিলোমিটার উপরে উঠাইছি, এই উঠানোর আগে কিন্তু আমাদের টেস্ট করতে হয়েছে, যেটা আমরা সিমুলেশন করছি। কারণ এই যে ভাইব্রেশনের কথা বললেন, আহ, যে সেকেন্ডে অনেক ভাইব্রেশন করছেন, আমাদের ল্যাবে যেটা করেছি, 13,000 RPM, মানে 13,000 বার রোটেশন দিবে 1 মিনিটে, এরকম একটা মেশিনের মধ্যে আমাদের এই ক্যান্সারটাকে রেখে দিছিলাম। এবং রেখে দিয়ে দেখছি যে এটার ভাইব্রেশন সে নিতে পারে কিনা। তো এই জিনিসগুলো যখন সিমুলেট না করে আমরা একটা জিনিসকে মানে আমাদের কন্ট্রোলের বাইরে পাঠিয়ে দিব, কাইন্ড অফ, ওইটা আসলে মানে খুবই ডেঞ্জারাস হবে। এজন্য সিমুলেশনটা খুব ইম্পর্ট্যান্ট। ওটা থ্যাংক ইউ। কন্ট্রোলের বাইরেই চলে যাবে আর কি, যদি এভাবে এক্স্যাক্টলি, পাঠিয়ে দিই, তাই না? এক্স্যাক্টলি। তো আমরা নেক্সট যাই, লট অফ আমার কোয়েশ্চেন। আরেকটা কোশ্চেন ছিল, আমি কি হ্যাঁ, করতে হ্যাঁ, পারি? একটু পরে আসবো আমরা, মাহি। কারণ টাইমের একটু ব্যাপার আছে, আমরা আগের গুলি নিই, নেক্সট আপনাকে আবার ইনশাল্লাহ নিয়ে আসবো। আহনাফ বিন আশরাফ নাবিল। Thanks a lot, sir, for giving me the slot. Assalamu alaikum. And at first, I would like to congratulate the team CanSet UIU. And my first question is Better you tell one to question the first, okay? ওকে 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 স্যার, আমার প্রথম কোশ্চেন হচ্ছে একটা ক্যান্সার প্রজেক্ট তৈরি করতে গেলে সবচেয়ে বিগেস্ট টিম, একটা টিম যখন একটা বিগেস্ট একটা প্রবলেম বা চ্যালেঞ্জ ফেস করে, সেই চ্যালেঞ্জটা মূলত কি? অ্যান্ড হচ্ছে মানে একটা ক্যান্সার স্যাটেলাইটে মূলত যে ফেইলার পয়েন্ট গুলো হয়, মোস্ট লাইকলি ফেইলার পয়েন্টস, এন্ড মোস্ট লাইকলি ফেইলার পয়েন্ট গুলো আমরা কিভাবে বুঝতে পারবো সিমুলেশনের সময়, কিংবা যখন ফেইলার পয়েন্ট গুলো আমরা পাবো টেস্টিং এর পরে, তখন সেগুলোকে কিভাবে আমরা মিটিগেট করতে পারবো? ফাইন, সাদের কাছে একটু যাই, যেহেতু সে রিয়েল কাজ করেছে। তারপর আবিদ ভাই কোনো ধাক্কা থাকলে দিল। ওকে, থ্যাংক ইউ। খুবই ভালো কোয়েশ্চেন। কোশ্চেনটা এরকম যে ক্যান স্যাটেলাইট যখন আমরা বানাই তখন কি কি চ্যালেঞ্জ বা কিভাবে আমরা ইয়া করতে পারি। আমাদের মেইনলি চ্যালেঞ্জগুলো হয় 4টা ভাগে। হ্যাঁ, একটা হচ্ছে মেকানিক্যাল চ্যালেঞ্জ থাকে, ইলেকট্রিক্যাল চ্যালেঞ্জ থাকে, এবং কমিউনিকেশন চ্যালেঞ্জ থাকে, এবং সফটওয়্যার চ্যালেঞ্জ থাকে। এই 4টা ক্যাটাগরি নিয়েই আমরা ভাগ করে ফেলি পুরা মানে সিস্টেমটাকে। তো ধরেন আপনি একটা স্যাটেলাইট বানাচ্ছেন, যেখানে মেকানিক্যালি আগে চিন্তা করছেন যে আপনাদের যেই কনসেপ্টগুলো বলা হচ্ছে, সেই কনসেপ্টটা নিয়ে আপনি কিভাবে আগাবেন। তো আপনি ধরেন একটা ডিজাইন রেডি করলেন, তারপর ইমপ্লিমেন্ট করে দেখলেন যে আপনি যেই সিস্টেমটার কথা চিন্তা করছেন সেটা কি আসলে কাজ করে কিনা, মানে আপনি যেভাবে চিন্তা করছেন ওভাবে কাজ করে কিনা। যদি ওইভাবে কাজ করে তাহলে ওটা ওকে, যদি না কাজ করে তাহলে আপনার আবার আবার হচ্ছে চিন্তা করতে হবে যে এটা কিভাবে কাজ করানো যায়। সো মেকানিক্যালি যখন আমরা এরকম প্রবলেমে পড়তাম, যে আমরা একটা জিনিস চিন্তা করছি কিন্তু ওই মেকানিজমটা ওইভাবে কাজ করছে না বা ওই ফিজিক্সটা ওইভাবে কাজ করছে না, তখন আমরা আবার রিথিঙ্ক করতাম, রিসার্চ করতাম, এবং দেখতাম যে কিভাবে ফিজিক্সটাকে কাজ করানো যায়। এটা গেল মেকানিক্যালের। ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেম, ধরেন আমরা কোনো একটা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করছি, যেইখানে মাইক্রো কন্ট্রোলারটা ঠিকভাবে কাজ করছে না অথবা প্রসেস করতে পারছে না, তখন আমরা চিন্তা করি যে আর কোন মাইক্রো কন্ট্রোলার ইউজ করলে বা কোন সিস্টেমটা ইউজ করলে, কোন সেন্সর ইউজ করলে আমরা হচ্ছে আরো বেটার আউটপুট পেতে পারি। একইভাবে হচ্ছে কমিউনিকেশন, একইভাবে হচ্ছে সফটওয়্যার সিস্টেম। তারপরে আসি, যখন কোনো জিনিস আমরা ধরেন সিমুলেশনে ফেল করলাম, তখন আমরা কি করি। আমাদের এই যে ক্যান্সার বানাতে যে বেশ অনেকবারই এরকম আমরা ফেল করছি, মানে ফেইলের সংখ্যা অনেক বেশি। তো ফেল করতে করতে আমরা যখন কোনো একটা জিনিস ফেল করতাম, তখন আমরা আগে খুঁজতাম যে কেন ফেলটা করলাম, মানে ওই জায়গাটা কেন প্রবলেমটা হলো। তারপরে আমরা খুঁজে বের করতাম এটা সলভটা কি, তারপরে আবার এটাকে আমরা সিমুলেট করতাম, আবার ইমপ্লিমেন্ট করে দেখতাম যে ঠিক হচ্ছে কিনা। এই যে প্রসিডিউরগুলো, এর মাধ্যমে আসলে অনেক দিনের মানে অধ্যবসায়ের মাধ্যমে জিনিসগুলো আসলে আসে। আশা করি উত্তর পাইছেন আপনি।
ভাইয়া ওই যে ফেইলার পয়েন্টের কথা বলেছিলাম, যে একটা হ্যাঁ, কে যখন আমরা দেই তখন ফেইলার পয়েন্ট গুলো যখন আমরা খুঁজে পাই তখন ওইগুলোকে যে মিটিগেট করব সেক্ষেত্রে মানে আমাদের মানে ধরেন আপনি আপনার সিমুলেশন সাকসেসফুলি হয়েছে, বাট সাচ লাইক যখন আমার কম্পিটিশনের সময় আমার একটা ফেইলার দেখা দিয়েছে, তখন মানে হুট করে সেই ফেইলারটা কোনোভাবে মিটিগেট করার কোনো ওয়ে আছে কিনা? এইটা এইটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কোন সিচুয়েশনে কোন ফলটা হয়েছে। আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দেই। আমাদের এইবারে 2025-এর ক্যান স্যাটেলাইট যখন আমরা নিয়ে গেছি, তখন একটা ড্রপ টেস্ট হয়, মানে একটা সার্টেন ইয়ার উপর থেকে রশি দিয়ে বেঁধে ফেলে দেয়। কেন ফেলে দেয়? যে আমাদের এই ক্যান্সারটা কি আসলে রকেটে যে এটা কি ওই ভাইব্রেশনটা ওই শকটাকে নিতে পারবে কিনা, এটা লঞ্চের আগেই করে। তো আমরা প্রথমবার ফেল করলাম, মানে আমাদের ভেঙে গেল। ভেঙে যাওয়ার কারণে আমরা এখন এটা কিভাবে সলভ করব? তা আমরা আগে থেকেই এটার একটা প্রিকশনস নিয়ে রাখতাম, যে ধরেন আমাদের একটা প্রবলেম হয়েছে, এটার বাকি যে পার্টসগুলো বা কোন কোন জায়গায় আমাদের লুপ আছে, কোন কোন জায়গায় আমাদের আমরা মনে করতেছি যে এখানে প্রবলেম হতে পারে, ওই সব জায়গার জন্য আমরা ব্যাকআপ রাখি, অলওয়েজ ব্যাকআপ রাখি। তো যখন রিয়েল টাইমে কোনো কিছু কম্পিটিশনে যায় তখন হচ্ছে এই ব্যাকআপগুলো থাকলে হয় কি, আপনার একটা জিনিস প্রবলেম হইলো তখন আপনি সাথে সাথে ওটাকে চেঞ্জ করে ফেললেন, পরে এসে আপনি ওটাকে আবার চিন্তা করলেন যে কিভাবে হয়। এজন্য ধরেন মানে একেবারে যদি ভাগ্য খারাপ থাকে তাহলে তো কিছু করার নাই, কিন্তু যখনই এরকম সিচুয়েশন থাকবে যে আপনার কাজ করার সুযোগ আছে এবং ব্যাকআপ রাখার সুযোগ আছে, বা একটা সিস্টেম আপনি ডেভেলপ করছেন এবং ফাইনাল সিচুয়েশনে যাচ্ছেন, তার আগে আপনার একটা ব্যাকআপ নিয়ে গেলে এই জিনিসটা আপনি মানে ওই সময়ের জন্য মিটিগেট করতে পারেন। তবে আমি এখানে দু একটা জিনিস বলি। শিওর। আমি তো মানে এখন পর্যন্ত প্রায় ধরো 20টা কান্ট্রিতে আমি জাজেস হিসাবে আমি গিয়েছি। আমি নেক্সট মান্থেও যাচ্ছি সিঙ্গাপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে ইন্টারন্যাশনাল জাজ হিসাবে। তো সেসব জায়গায় গিয়ে আমরা অনেক ধরনের অভিজ্ঞতা যেটা দেখেছি, যে পথেই ধরো কিছু জিনিসপাতি রেখে দিয়েছে, ধরো ব্যাটারি, এরকম কিছু কিছু জিনিস আছে এয়ারপোর্ট থেকেই ছাড়ে নাই। ওইখানকার কাস্টমস আছে না, মানে স্যার অ্যাভিয়েশনের ওই। আমাদেরও সেম হয়েছিল স্যার, মালয়েশিয়াতে আচ্ছা, রেখে দিয়েছিল। তারপর ধরো ওইখানে যাওয়ার পরে কাজ করছে না, ওইখানে যাওয়ার পরে ধরো যেতে যেতে মানে ব্যাগের মধ্যে ভেঙে গেছে। এরা অনেক ঘটনা ঘটতে পারে আসলে। এই জন্যই আমি সাথে সাথে সম্পূর্ণ একমত যে আসলে ডিপেন্ড অন আসলে কোন সিচুয়েশন, কি ধরনের সিচুয়েশন, তাই না? এমনও আছে যে আমরা দেখেছি যে ধরো মানে 3 ভাগের 2 ভাগ জিনিস নিয়ে আসছে অল্প সময়ের জন্য, খুঁজেই পাচ্ছে না আর, ওইটা নিয়ে তারা দাঁড়িয়েছে। কি করবে, আর কিছু করার নেই। তো এসবের জন্য আসলে আমরা এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনগুলি কিভাবে হ্যান্ডেল করা যায় এগুলি নিয়ে আমরা পরবর্তীতে আমার মনে হয় আরো কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ। আমরা আসলে আমরা নেক্সট আমরা নাবিল তোমার সাথে তো আবার শুনবো। আমরা পুষ্পজিতের কাছে যাচ্ছি, পুষ্পজিৎ রয়। আসসালামু আলাইকুম, আমাকে ওয়ালাইকুম বলার আসসালাম। সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল যে আমরা যে মাইক্রো কন্ট্রোলারটা ব্যবহার করবো, যেখানে সেখানে যে মাইক্রো প্রসেসর থাকবে, সেই মাইক্রো প্রসেসরে আমরা কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি? এবং যখন 1000 মিটার বা 1 কিমি থেকে যখন রকেট থেকে ডিটাচ হয়ে যাবে মূলত ক্যান্সারটা, তখন কেন 25% মানে ডিস্টেন্স কভার করার পরে কেন প্যারাশুটটা কাজ করবে না? তখন অটো জাইরো সিস্টেম ব্যবহার করতে হবে। আবিদ ভাই একটু বলুক, পরে সাদ অ্যাড অন করলো। আবিদ ভাই। আচ্ছা, মাইক্রো কন্ট্রোলারের কথা যেটা বললা, সেটা হচ্ছে যে আসলে তুমি তোমার পছন্দের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবা। এটা তো আসলে কোনো সমস্যা নেই। তুমি যে মাইক্রো কন্ট্রোলারটা চুজ করতেছো, আগে জানতে হবে যে ওই মাইক্রো কন্ট্রোলারটা কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। তো হয়তোবা তুমি বেসিক সি দিয়ে পুরো প্রোগ্রাম লিখে ফেলতে পারবা, কোনো হার্ম নাই। আবার হয়তো তুমি পাইথনেও কোড করতে পারো, যেটাতে তুমি কমফোর্টেবল সেইটাতে তুমি প্রোগ্রাম করে তোমার অ্যালগোরিদম রান করতে পারবা। কারণ এখন মাইক্রো কন্ট্রোলারে কিন্তু সার্কিট পাইথন রান করানো যায়। সার্কিট পাইথন অর মাইক্রো পাইথন, এগুলো হচ্ছে পাইথনেরই মাইক্রো কন্ট্রোলারের জন্য তৈরি করা কিছু ধরেন লাইব্রেরি। সো এভাবে কিন্তু তোমরা চাইলে মাইক্রো পাইথন, তারপর সার্কিট পাইথন এগুলো শিখতে পারো। যদি তুমি পাইথনে প্রোগ্রাম করতে বেশি মানে তোমার কমফোর্টেবল ফিল করো, তাহলে তুমি আসলে সার্কিট পাইথন, মাইক্রো পাইথন এগুলো সম্পর্কে তুমি ধারণা নিতে পারো। আবার নয়তো তুমি একদম বেসিক সি, সি প্লাস প্লাসেও কোড করে তুমি তোমার মাইক্রো কন্ট্রোলার রান করতে পারবে। এটা এখানে আসলে কোনো রেস্ট্রিকশন নাই, তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করো সেটাই। আর সাথ, তুমি তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। হ্যাঁ, সাদ যদি কোনো ইয়া থাকে। সাদ, তোমার কোনো অ্যাড অন আছে সাদ?
আচ্ছা, আমরা নেক্সটে যাই, ওর মনে নেটের প্রবলেম হচ্ছে কোনো। আচ্ছা, তাহলে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি ওই জি। পার্টটার। এটা হচ্ছে যে তুমি যে বললো যে এই যে 25% যাওয়ার পর তারপর হচ্ছে অটো জাইরোটা অফ হয়ে প্যারাশুট অন হবে, এটা আসলে কম্পিটিশনের রিকোয়ারমেন্ট ছিল। এটা 2025-এ কম্পিটিশনের রিকোয়ারমেন্ট ছিল যে তুমি 25% কাভার করার পর তারপর তোমার প্যারাশুট ওপেন করতে হবে। এটা হচ্ছে জাস্ট চ্যালেঞ্জটাকে বাড়ানোর জন্য, আর কিছু না। থ্যাংক ইউ। আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে আজকের প্রোগ্রামটাতে। যারা জয়েন করবে তাদেরকে আমরা ই সার্টিফিকেট আমরা দিব। তো একই সাথে সরি, আমি আমরা, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। হ্যাঁ, ডে লং সাথে আমরা আসতেছি। এবং আমরা ডে লং যে প্রোগ্রামটার মাধ্যমে আমরা নেক্সট ক্যানসেটের হ্যান্ডসন প্রোগ্রামের আমরা শুরু করতে যাচ্ছি ফ্রম স্পেস ইনোভেশন ক্যাম্প অ্যান্ড ইউনাইটেড ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি। সেই প্রোগ্রামে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, সেটার জন্য দুটো কাজের জন্য একটা গুগল ফর্ম আমরা দিচ্ছি। আমি শহীদকে একটু বলবো আমাদের চ্যাট বক্সে দিয়ে দেওয়ার জন্য। আপনারা যারা ই সার্টিফিকেট চাচ্ছেন তারা আপনাদের ডিটেলসটা আপনারা সেখানে পূরণ করে দেন। একই সাথে আপনারা যদি ডে লং ওয়ার্কশপে ইন্টারেস্টেড হন, অবশ্যই ডে লং ওয়ার্কশপে কিন্তু আমরা ছোট্ট একটা ফি ধরতে হবে। আপনারা জানেন যে ডে লং মানে সেখানে কিন্তু ফুডের ব্যাপার থাকবে, টি শার্ট, ফুড, ইকুইপমেন্ট, এগুলো একটা ব্যাপার থাকবে। তার জন্য ছোট একটা ফি আমরা ধরবো। আমরা কস্টগুলি ক্যালকুলেট করে সেটা আপনাদেরকে বলে দিব পরে। এবং সেই প্রোগ্রামে আমরা আসলে একটা ছোট ক্যান্সেট তৈরি আমরা করারই নিজেরা চেষ্টা তৈরি করব। করব, হ্যাঁ, তৈরি করে রাইট। আমরা চেষ্টা করব সেটা থ্রো করার জন্য। অ্যাটলিস্ট আমরা রকেটে বা ড্রোনে না পারি, অ্যাটলিস্ট আমরা আপনার নির্দিষ্ট একটা অল্টিটিউড থেকে থ্রো প্যারাসুট আমরা চেষ্টা করবো গ্রাউন্ড স্টেশনে আমরা বিকালবেলা একদম জেনুইন ডেটা নেওয়ার জন্য আর কি। সেটা অবশ্যই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শহীদ, তুমি একটু এটা শেয়ার করে দাও। সাদ, তুমি কিছুটা বলতে চাচ্ছিলা? হুম। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। সাদের অ্যান্সারটা তখন দিয়েছে আহানাফ। নাবিলের তো অলরেডি হয়েছে। এস এম ইমন রশিদ, আপনি আপনার কোশ্চেনটা বলুন প্লিজ। আমরা খুবই শেষ আসসালামু পর্যায়ে আলাইকুম। আছি, 9:36 বাজে অলরেডি। আর দুই একটা কোশ্চেন আমরা নিব, আরো দুই একজন আছে তাদেরগুলি নিব আমরা ইনশাল্লাহ। এস এম ইমন রশিদ, জি, আপনার কোশ্চেন। আসসালামু আলাইকুম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আপনাদের তিনজনের কাছে অ্যাকচুয়ালি আপনারা যে অ্যান্সারটা দিতে কমফোর্টেবল ফিল করেন, এক্স্যাক্টলি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট গুলাতে বা সায়েন্স ফেয়ার গুলাতে আমরা টিম ম্যানেজমেন্টে একটু সমস্যায় পড়ে থাকি অনেকে। আমাদের এক একজনের এক ধরনের ডিফারেন্ট স্কিল সেট থাকে, বা দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা একজনই সব কাজ করতেছি, আবার প্রেজেন্টেশনে অনেক ধরনের ইস্যু হয়। সো আমরা এক্স্যাক্টলি আমরা এই ব্যাপারগুলো কিভাবে সলভ করতে পারি এই ধরনের ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বা কম্পিটিশনের ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের জন্য? হ্যাঁ, টিম ম্যানেজমেন্টের জন্য আবিদ ভাই এবং সাদও বলবে। আমার দিক থেকে আসলে আমরা স্পেস ইনোভেশন ক্যাম্প থেকে আমরা এই উদ্যোগটা নেওয়ার কারণটা কি সেটা একটু বলি। এখানে কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, সব ধরনের পিপল কিন্তু এখানে জয়েন করছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট স্কিল। তো ডিফারেন্ট স্কিল হলে কিন্তু আমাদের আগে দেখতে হবে যে আমি স্যাটেলাইট নিয়ে কাজ করতে গেলে আসলে কোন কোন ধরনের স্কিল সেট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী কিন্তু সেই ধরনের ব্যাকগ্রাউন্ড এবং সেই অনুযায়ী তার আগ্রহ, দুটো দুটো কিন্তু ইম্পর্টেন্ট এখানে। শুধু ব্যাকগ্রাউন্ড থাকলে হয় না, ইন্টারেস্ট যদি না থাকে তাহলে কিন্তু একটা প্রজেক্ট এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় এই দুটো জিনিস দেখি, যে তার স্কিল কেমন, একই সাথে তার আগ্রহটা কি পরিমাণ। এই দুটো জিনিস রেখে আমরা ভিন্ন ভিন্ন পিপলকে আমরা আমাদের টিমগুলিতে আমরা নেওয়ার জন্য আমরা আসলে ইনিশিয়েটিভ নিই। আমি তো আবিদ ভাইয়ের কাছে যদি একটু যাই প্লিজ, ওনার কোশ্চেনের অ্যান্সার আপনার যদি একটু আচ্ছা, বলার থাকে। যদি এরকম ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে তুমি টিম ওয়ার্ক করতে চাও, তুমি একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসটা, যে টিমের সবার কাছে আমার সেম এক্সপেক্ট করা যাবে না। আমি যতটুকু এফোর্ট দেই, ওই এফোর্টটা হয়তো বা আমার টিমের বাকি মেম্বাররা নাও দিতে পারে, কিন্তু তাদের থেকে এক্সপেক্ট করে নিজের এফোর্ট কমায় দিলে হবে না। তুমি তোমার বেস্টটা দিতে হবে এবং তোমার মেম্বারদেরকে এনকারেজ করতে হবে, যে তারা যাতে তোমাকে দেখে লজ্জা পায়। তোমার টিমের অ্যাক্টিভ মেম্বার যাতে তোমাকে দেখে লজ্জা পায় যে আচ্ছা, ও অনেক কাজ করে ফেলতেছে, এখন আমারও এই টিমে কন্ট্রিবিউট করার দরকার। টিমের মধ্যে সবাইকে মিলিয়ে 100% হবে, একজন মিলে যেমন 100% হবে না, আবার সবারই 10 জন মেম্বার সবার 10% করেও হবে না। কেউ কন্ট্রিবিউট বেশি করবে, কেউ কম করবে, এবং প্রত্যেকটা টিম, আমাদের মাস্টারবার টিমেও আছে, এই ক্যান্সার টিমেও আছে, এবং যত বড় টিমই থাকুক, এমনকি নাসার যে নেক্সট রোবার পাঠাচ্ছে ওই টিমেতেও তুমি যে যে দেখো
তাহলে দেখবা যে ওখানে সবার কন্ট্রিবিউশন সেম না, বাট সবাই মিলেই একটা প্রজেক্ট তৈরি করতে হয়। সো তোমার টিমের প্রতি তোমার বিলিভ করতে হবে এবং টিমকে মোটিভেট করতে হবে, তাহলে হবে। এবং তুমি যখন টিমটা চুজ করবে তখনই তোমার আসলে এটা চিন্তা করতে হবে যে আমি কাদের নিয়ে কাজ শুরু করতেছি। রাইট। সাদ, তুমি কিছু বলবা? সাদ কি আছো? কারণ টিমের সবার প্রতি 100% চিন্তা করলে খালি ঝগড়াঝাটি হবে, কাজ কিন্তু আর হবে না। এই যে এরকম কিছু থাকেই সব জায়গায়, শুধু তোমার এখানে না, তো দেখবা যে দুনিয়ার সব জায়গায় একটা দুই তিনজন মিলে একটা ইউনিভার্সিটি কলেজ লাইফে একটা ছোট অ্যাসাইনমেন্ট করতে গেলেও দেখবেন একজন কাজ কম করবে, একজন বেশি করবে। তো আবিদ ভাই খুব রাইটলি বলছেন যে এক্সপেকটেশন আসলে মানে 100% না রেখে বরং তাকে মোটিভেট করা, ইন্সপায়ার করা কাজ বেশি বেশি করার জন্য। আমরা নেক্সট যাচ্ছি আমাদের জাহারা আলমগীর। হ্যাঁ, জাহারা মানে খুবই অল্প বয়সী একটা বাচ্চা। জাহারা, প্লিজ তোমার কোয়েশ্চেন বলো। Walaikum sir. ওয়ালাইকুম সালাম। Sir, am I audible? অডিবল, রাইট। Sir, I wanted to know that if cancer can be like sent to like outer space or not like that. Sorry, sorry, I don't understand. Can you I think repeat it? I understood that. You understand? Okay, Yeah. please. Yeah, Right can back. yeah, can be sent to outer space, but we have to build a satellite like that. So we have to protect the satellite so that it can sustain the solar radiation, right? Because we are for now we are sending the satellite like 700 to 800 meter above ground, but for outer space we have to send like 20 kilometer above sea level. So we have to protect the satellite, and it will be a CubeSat or small sat then. So it is possible. Yes, sir, thank you. থ্যাংক ইউ সো মাচ। আমাদের একজন আরেকটা কোয়েশ্চেন করতে ছিল, মাহি মেবি। মাহি কি আছেন আপনি? আরেকটা কোয়েশ্চেন করতে চেয়েছিল, সো এটা দিয়ে আমরা মোটামুটি শেষ করবো। আর কারণ হ্যান্ড রেজ আমি দেখতে পাচ্ছি না খুব একটা। আহ, আর আপনারা অবশ্যই আপনার এই গুগল ডকটা একটু পূরণ করে দেন। গুগল ডকটা কিন্তু ওই যে ইয়াতে দেয়া আছে অলরেডি, আপনাদের চ্যাট বক্সে দেয়া আছে, একটু কষ্ট করে এটা একটু দ্রুত রেজিস্ট্রেশন করে দিবেন আপনারা। সো নাবিল, তুমি কিছু বলতে চাচ্ছ? নাবিল, আমরা আসলে আর কোশ্চেন খুব বেশি নিতে পারবো না, 9টা 40 বাজে, অনেক রাত হয়ে স্যার গেছে। Next দুটো কোশ্চেন question। বলতে স্যার কোশ্চেন না স্যার, আমাদের যে ক্যান্সারটা হবে ওইটার প্রতি খুবই এক্সাইটেড। সো স্যার এক্সাম টাইম তো সামনে স্যার, সো এটা ডেটটা আমাদেরকে একটু আগে থেকে ক্লিয়ার করলে আমাদের জন্য আর কি একটা এগুলি তো ফ্যাসিলিটি লং হবে। টাইম বাবা, এটা কিন্তু খুব শর্ট টাইম না, এটা তো মাত্র শুরু না করছো। লং টাইমই স্যার, এক্সাম তো স্যার তাও ক্লাস 10 টেস্ট অসুবিধা এক্সাম না, সামনে এক্সাম থেকে। দাও, এক্সামের জন্য কোনো হ্যাম্পার হবে না ইনশাল্লাহ। এক্সাম সবকিছুই থাকবে, তার সাথে আমাদের সবকিছু চলবে। আর সবার সুবিধা বিবেচনা করেই করা হবে। তোমরা আগে জাস্ট জাস্ট সাবমিট গুগল ডক, দেন আমরা সবার সুবিধা অনুযায়ী বাকি কাজ করব আমরা। থ্যাঙ্কস আ লট। পুষ্পজিৎ, পুষ্পজিৎ আসসালামু আলাইকুম। বলেছেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল আমার, যে আমরা যদি ক্যানসেটকে উম, ভালো করে শেল্টারিং করে যদি আমরা স্পেসে পাঠাই এবং সেটাকে যদি একটা ভেলোসিটি দিতে পারি সেভাবে প্রোগ্রামিং করে, সেক্ষেত্রে কি ক্যানসেট ক্যান বি এ কিউব কিউবস্যাটস কিউব স্যাটেলাইট? ওয়েবসাইটের মতো কাজ করবে কি না, এটাই তো। হ্যাঁ, এই যারা কিন্তু এই কোশ্চেনটাই করেছিল যে আসলে আমরা স্পেসে পাঠাতে পারবো কিনা। হ্যাঁ, আমরা যদি ওকে প্রোটেক্ট করে পাঠাই তাহলে তো ও একটা স্মল স্যাটেলাইট হয়ে গেল। হ্যাঁ, ক্যানসেট অবশ্যই আমরা স্পেসে পাঠাতে পারবো, ওকে ওভাবে প্রোটেক্ট করতে হবে, স্যাটেলাইটটাকে ওভাবে ডিজাইন করতে হবে আমাদের। এখন ডিজাইন করতেছি 1 কিলোমিটারের জন্য, তখন ডিজাইন করতে হবে 20-25 কিলোমিটারের জন্য। দ্যাটস ইট। আরেকটা ব্যাপার একটু বলি যে ক্যানসেট বিশেষ করে ব্র্যাক অন্বেষার ওই টিমটার সাথে আমি আসলে কিছুটা যুক্ত ছিলাম। তারা যখন কাজটা কমপ্লিট করার পরে তারা আমাদের এখানে দুটো ওয়ার্কশপ নিয়েছিল। তো তখন যতটুকু শুনেছি যে ক্যান স্যাটেলাইট যেরকম আমরা ইজিলি আমরা যেমন এখন কিন্তু আমরা বারবার টেস্ট করতে পারছি, ড্রপ টেস্ট করতে পারবো, তাই না? কিন্তু ক্যান স্যাটেলাইট যখন আসলে স্পেসের জন্য করা হয় তখন কিন্তু স্পেসিফিক, আমি যতটুকু জানি যে অনেকগুলি সার্টিফিকেট নিতে হয়। আদার দেন কিন্তু রকেট ওই স্যাটেলাইটটাকে কিন্তু মানে নিয়ে যেতে পারে না। তার আগে রকেট ওঠার আগে কিন্তু অনেকগুলি সার্টিফিকেট তাদেরকে নিয়ে তারপরে গিয়ে আসলে হ্যাঁ, অবশ্যই অনেক সেফটি স্ট্যান্ডার্ড ফলো করা লাগে, কারণ রাইট। চিন্তা করে দেখেন যে ব্যাটারিটা যেটা আছে ভিতরে, ওই হ্যাঁ, ব্যাটারি হ্যাঁ, যদি এক্সপ্লোড করে তাহলে তো অনেক বড় হার্ম হতে পারে। সো হার আসলে হতে পারে। অনেক সেফটি স্ট্যান্ডার্ড ফলো করা লাগে। এবং রাইট। যতগুলো কম্পোনেন্ট আছে আমরা মাত্র এখন
অল্প একটু হাইটে তুলতেছি, এটার উপর কিন্তু কোনো সোলার রেডিয়েশনের কোনো এফেক্টই নাই। কিন্তু যখন আউটার স্পেসে পাঠাবো প্রত্যেকটা পার্টস কিন্তু রেডিয়েশনে এফেক্ট হবে। সো আমি এখন খুব সহজেই একটা মাইক্রোকন্ট্রোলার আর্ডিনো চুজ করে ফেলতে পারতেছি। তখন কিন্তু রেডিয়েশন প্রোটেকশন দিয়ে তৈরি করা মাইক্রোকন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর চুজ করা লাগে, ওগুলো এক্সপেরিয়েন্সিয়ালি এক্সপেন্সিভ। সেটাই, মানে সেই জন্য আমি বলছি যে আসলে আমরা ক্যান স্যাটেলাইট নিয়ে যতভাবে আমরা টেস্ট করব নিজের মতো করে, এটা কিন্তু স্পেসে এটার কোনো সুযোগ নেই। স্পেসে একদম কমপ্লিট জিনিস একদম রেডি করে শুধু আমি বললেই হবে না যে হ্যাঁ আমার এটা খুবই চমৎকার, সব ঠিক আছে, এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক। এটা হবে না, এটা ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশন এগুলি সব চেক করে তারপরে গিয়ে সার্টিফিকেট দিলে তারপরে গিয়ে, যেমন ধরো শেকিং এর কথা আসলো, শেকিং নিয়েও তো আমি দেখেছি যে আলাদা থার্ড পার্টি কোম্পানি কিন্তু সার্টিফিকেট দিতে হবে যে এই শেকিং ক্যাপাসিটি তার আছে। আদার দেন কিন্তু ওইটা ওই রকেট কিন্তু নিয়ে যাবে না, টাকা দিলেও নিয়ে যাবে না। কারণ এক একটা রকেটে থাউজেন্ডের উপরে ফিউ থাউজেন্ড স্যাটেলাইট একবারে কিন্তু নিয়ে যায়। তো সো এটার জন্য বাকিরা কিন্তু মানে সমস্যার মধ্যে পড়তে পারে। সাত যদি কোনো কিছু অ্যাড করতে চাও, সাত। এইখানে আসলে আমি হাসতেছিলাম এই জন্য যে আসলে কাজ করতে গেলে বোঝা যাবে যে কি পরিমাণ ডিফিকাল্টি এটার মধ্যে থাকে। একটা জিনিস রকেট, এটা একটা ছোট জিনিস, খুবই ছোট। আমি আপনাকে থেকে একটা জিনিস, ছোট জিনিস দেখাই, এটা 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 হয়তো কতটুকু বুঝতে পারছেন। এটা আমার হাতের তালুর মধ্যে আটে, এটা একটা কিন্তু স্যাটেলাইট, এটা হচ্ছে পকেট স্যাটেলাইট। তো এটা মানে আমার বাসায় আছে আর কি। তো এখন এই যে এটার মধ্যে আপনি এতগুলো ইলেকট্রনিক্স ঢোকাবেন এবং এইটা স্পেসে যে এত ফ্রিকশন, এত রেডিয়েশন, এত টেম্পারেচার, সবকিছুকে সে ওভারকাম করে আপনাকে ইনফরমেশন পাঠাবে, দ্যাট ইজ নট মানে এত বেশি ইজি না জিনিসটা, হ্যাঁ। এবং এটার জন্য অনেকগুলো সার্টিফিকেশন আছে, অনেকগুলো ব্যাপার আছে। তো আপনারা আসেন, আর যখন এটার সাথে যখন যুক্ত হবেন, কাজ করবেন, যখন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিবেন, আরো জিনিস যখন নিজের হাতে গড়বেন, তখন আসলে বুঝতে পারবেন যে এটা ডিফিকাল্টি লেভেলটা কোন জায়গায় এবং আমরা কি করতে পারি। ইনশাল্লাহ। আমি লাস্ট কোশ্চেনে যাওয়ার আগে শুধু এটা বলতে চাই, আমরা আমরা একটা ভাইয়া, নোবেল চিন্তা করছি। আমরা বাংলাদেশ থেকে অলরেডি আমাদের যেটা বলেছে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক অন্বেষা বা ইউআইউএসএন, আমাদের এমআইএসটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা কিন্তু অলরেডি এগুলি নিয়ে কাজ করছে। তো সো আমরা সবাইকে অ্যাপ্রিসিয়েট করি এই কাজগুলি তারা যেন অব্যাহত রাখে। এবং একই সাথে আমরা স্পেস ইনোভেশন ক্যাম্প থেকে আমরা ট্রাই করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই টিমকে সাপোর্ট নিয়ে আমরা সামনে আপনাদেরকে সাথে নিয়ে ভালো কিছু একটা করা যায় কিনা। ইনশাল্লাহ সেটার মাধ্যমে আমরা চেষ্টা করব ভবিষ্যতে যেন আমরা বাংলাদেশ থেকেই নিজেরাই আরো ভালো কিছু করি এবং আহ, ভালো কিছু করার মাধ্যমে আমাদের বাংলাদেশকে আরো সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাই। আমরা লাস্ট কোশ্চেনে আমরা যাচ্ছি, মাহাদি বিন সাহিব, রাইট সাহিব, হ্যাঁ মাহাদি বিন সাহিব। Assalamu alaikum. ওয়ালাইকুম First of all, congratulations to UIU ক্যান্সার টিম। আমার কোয়েশনটি হচ্ছে কি, আপনারা যে ক্যান্সারটি বানালেন কম্পিটিশনের জন্য, সেখানে আপনারা কোন মাইক্রোকন্ট্রোলারটি ইউজ করেছেন, এবং হচ্ছে যে বাজারে বিভিন্ন ধরনের লাইক টেম্পারেচার সেন্সর লাইক DST-11, দেন হচ্ছে বিভিন্ন ধরনের জিপিএস, আর একটা নাম বলা যায় যেটা খুব ফেমাস, নিউ M6। তো এই ধরনের কি আপনারা কম্পোনেন্ট ইউজ করেছেন কিনা? সাদের কোশ্চেন স্পেসিফিক, সাদ। আহ, হ্যাঁ, আমরা লোকাল মার্কেট থেকে সবকিছু সংগ্রহ করছি। আমাদের বাংলাদেশে যেই লোকাল মার্কেটে যা পাওয়া যায় সেগুলাকেই আমরা ইউটিলাইজ করার চেষ্টা করছি। কিছু কিছু কম্পোনেন্ট আছে যেটা বাংলাদেশে পাওয়া যায় না, সেটা খুবই সামান্য, যেটা আমরা হয়তো বাইরে থেকে দুই একটা আনিয়েছি। কিন্তু বাকি সবগুলাই হচ্ছে আপনি আপনার মানে বাংলাদেশের মধ্যে যে মার্কেটটা আছে, এই মার্কেটের মধ্যেই সব সেন্সরগুলো যেগুলো আছে এগুলো দিয়েই কাজ করছি। শুধুমাত্র চেষ্টা করতে হবে যে এই সেন্সরগুলো কাজ করানোর সময় যাতে কোডিংটা এমনভাবে করেন যাতে এইটা পারফেক্টলি কাজ করে। আচ্ছা, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ, মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি লাস্ট দুটো কোয়েশ্চেন আমাদের হোয়াটসঅ্যাপ ইয়াতে চ্যাটে এসছে। হুমায়রা আফিয়া বলেছে যে রেকর্ডিংটা দেওয়া যায় কিনা, এটা অনেকে আবার থামস দিয়েছে। আমরা চেষ্টা করবো রেকর্ডিং, প্রথম দিকে কিছুক্ষণ রেকর্ডিং হয় না, পরে রেকর্ডিংটা আমরা চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। আর রাফিদ সিদ্দিক যেটা বলেছে, ক্যান উই নো হাউ মাচ কস্ট। আসলে কস্ট ডিপেন্ড অন আমরা কি ধরনের সেন্সর ব্যবহার করছি, কতগুলি সেন্সর ব্যবহার করছি, তাই না? একটা ক্যানসেটে অনেক টাইপের কিন্তু কস্ট ইনভলভ আছে। তবে আমরা মনে করি যে আমরা শুরুতে খুবই অল্প, যেহেতু লোকাল থেকেই সবগুলি, সাদ যেটা বলেছে অলরেডি, লোকাল থেকে কিন্তু সবগুলি সেন্সর, সবগুলি ইকুইপমেন্ট আমরা নিতে পারি। তবে লোকাল ইকুইপমেন্টে কিছু ইস্যু তো আছে, পেলোড আমাদের হয়তো একটু বেড়ে যাবে, ডিস্টেন্স হয়তো একটু কম হবে, আইসি গুলি, সার্কিট গুলি সাইজ হয়তো একটু বড় হবে, পেলোডটা একটু বাড়বে।
তো সব মিলে লোকালি যতটুকু আছে এতটুকু দিয়ে করলে আমার মনে হয় না অনেক বেশি অ্যামাউন্ট যাবে। আমার মনে হয় যে শুরুতে আমরা খুব অল্প টাকা দিয়ে শুরু করব, বাট এটা ডিপেন্ড অন আমরা কি ধরনের কাজ করবো এটার উপর। তো এক্সাক্ট এটার অ্যামাউন্টটা আমরা পরবর্তীতে হয়তো বের করবো যে কেমন আমাদের যেতে পারে। এই মুহূর্তে বললে আসলে এটা আমার মনে হয়, তবে অবশ্যই এটা বিলো, নট মোর দেন বিলো 1 লাখ তো অবশ্যই, যদি আমরা লোকালি চিন্তা করি। আর যদি বড় আকারে চিন্তা করি লং রেঞ্জ, এটা ডিপেন্ড অন আমরা কি কি ব্যবহার করবো এটার উপর ইয়া করবে। তারপরও যদি আবিদ ভাই বা যদি সাত কোনো ধরনের আইডিয়া দিতে চাও আর কি, জাস্ট জাস্ট আইডিয়া। আমি আমি একটু বলতে চাই এটাতে যে আসলে আপনি কি কি ফ্যাসিলিটি চাচ্ছেন ওই ক্যান্সার থেকে। এখন আপনি যদি অনেকগুলো ডাটা চান এবং অনেক জিনিস আপনি একটার ভিতর থেকে পেতে চান, তাহলে আপনাকে অনেক সেন্সর ইউজ করতে হবে এবং মাইক্রোপ্রসেসরটাও এমন ভাবে দিতে হবে যেটা অনেক বেশি প্রসেস করতে পারে। ইন দ্যাট কেস আপনার খরচ বাড়বে। আবার আপনি যদি মনে করেন যে আমি এখন ইনিশিয়ালি একটা জিনিস জাস্ট লঞ্চ করে দেখতে চাই আমার হাতের, যেটা দিয়ে আমি আসলে এক্সপিরিয়েন্স করতে পারবো কিভাবে কাজ করে, তারপরে আমি ফিচারগুলো বাড়াবো, তাহলে দেখবেন আপনি খুব বেশি টাকা না, অল্প টাকার মধ্যে আপনি হয়তো এটা বানাতে পারবেন। আবিদ ভাই কিছু বাকিটা বলুন। আবিদ ভাই বলতে আবিদ ভাই। পারবেন। সেটাই আসলে, ক্যান্সার তুমি চাইলে 20,000 টাকাও তৈরি করতে পারবা, আবার কয়েক লাখ টাকাও চলে যাবে। আসলে এটা বিষয় হচ্ছে যে অফ দ্য শেলফ জিনিসপত্র যদি সবকিছু নিজে ইউজ করো তাহলে অনেক কমই করা সম্ভব, কিন্তু যখন নিজে কোনো কিছু ডেভেলপ করতে যাবা তখন কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট আছে, যেটা অবশ্যই এই ইভাবে ক্যান্সার টিমে করা লাগছে, তাই না স্যার? তো ওদের কিন্তু অনেক কিছু বারবার ইটারেট করে করে তৈরি করা লাগছে, সেখানে কিন্তু ফেব্রিকেট করার জন্য ইকুইপমেন্ট গুলা লাগছে, সেই ইকুইপমেন্টের একটা কস্ট আছে। হয়তোবা ফাইনাল প্রোডাক্টের কস্ট অনেক কম, কিন্তু এই প্রোডাক্ট তৈরি করার জন্য যে এসেনশিয়ালস গুলা দরকার ছিল সেই এসেনশিয়াল গুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। তো কিছু আসলে জিনিস আমরা নিজেরা বানায় নিছি, মানে মার্কেটে যা পাওয়া যায় সেখান থেকে আমরা কাস্টমাইজ করে আমাদের মতো বানায় নিতে হয়েছে। এটা আপনার ডিপেন্ড করবে আপনি কি চান, সেটা সেটা অ্যাচিভ করার জন্য কি কি করা লাগবে, তখন ওই জিনিসটা আসবে। এমনি আসলে আউট ভাবে বলা যায় না জিনিস। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় উনি অ্যান্সার পেয়ে গেছে। আমরা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আজকে কিনোট স্পিকার এন্ড আবিদ হুসাইন, লেকচারার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং মেন্টর ইউআইইউ মার্স রোভার এবং এসআইসি ক্যান্সার টিমের অ্যাডভাইজার হিসেবে আছেন। একই সাথে সাদ আছে আমাদের ইউআইইউ এসএন টিমের টিম লিড, এবং অন্য বাকি মেম্বাররা যারা নাই তাদেরকেও আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এসএন টিমে ছিল। তুমি কিন্তু অবশ্যই অবশ্যই তাদেরকে আমাদের সবার ধন্যবাদ এবং অভিনন্দন আহ, পৌঁছায় দিবা। আমাকে জাস্ট একটু কথা বলার সুযোগ দিলে। আচ্ছা, প্লিজ আমি প্লিজ আমার টিম প্লিজ। আমার টিমকে নিয়ে আমি আসলে খুবই গর্বিত। কারণ হচ্ছে যে দেখেন আপনার বডিটা, একটা টিম মানে একটা বডি। এখন আপনি যদি আপনার হাতকে বলেন বাবা তুমি কাজ করো, তারপরে যদি হাত কাজ করতে যায় তখন কিন্তু ডিফিকাল্ট। অথচ আপনার হাত যদি স্পন্টেনিয়াসলি কাজ করে, সব টিম মেম্বাররা যদি মানে নিজেদের মতো করে কাজ করে, তখন কিন্তু খুব ইজি হয়। তো আলহামদুলিল্লাহ আমার টিমটা এত ভালো ছিল, আমাদের এই ক্যান্সার টিমগুলা তারা নিজেরাই সব কাজ করতো। আমি টিম লিড ছিলাম, বাট আমি জানি যে আমার টিম লিড মানে টিমের বাকি মেম্বাররা কত এফোর্ট দিছে, কত দিন রাত কষ্ট করে কাজ করছে। সো আমি আমার টিম মেম্বারদেরকেও থ্যাংক ইউ জানাতে চাই এবং তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। তারা মানে এই টিমটাকে এইভাবে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারছি আর কি আমরা। থ্যাংক ইউ সো মাচ। এবং একই সাথে আমি তোমাদের বিশেষ করে মেন্টর অ্যাডভাইজার আমি ইউআইইউ কে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ এত প্রোগ্রামগুলিতে আসলে ওনারা সাপোর্ট দেওয়ার কারণে কিন্তু তোমরা যেতে পারছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ করছে আজকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের বিহাইন্ড দ্য সিন আমাদের জামান ভাই একটু অংশগ্রহণ করেছে, জামান ভাইকে থ্যাংক। আমাদের চিফ কোঅর্ডিনেটর শহীদ হোসেন আছে যে আসলে ব্যাক এন্ডে থাকে অলওয়েজ, শহীদকে অসংখ্য ধন্যবাদ প্রোগ্রামটা পরিচালনার জন্য সুন্দরভাবে। তো সবাই ভালো থাকবেন আহ, ইনশাল্লাহ। সাদ কিছু বলবে? এক সাদ সেকেন্ড। কথাই বলা শেষ হবে না আমি আজকে, বলো। আসলে আমি আসলে খুবই দুঃখিত আর আবার সুযোগ চাওয়ার জন্য। আমি আচ্ছা আসলে আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি। এটা শিওর। আমার ঠিক হয় নাই। আমাদের যে মেন্টর স্যার যারা আছেন, ডক্টর সাদিদ মুনির স্যার এবং ডক্টর রিজওয়ান খান স্যার এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটাতে যেই পরিমাণ খরচ হয় এবং যেই পরিমাণ লজিস্টিক সাপোর্ট লাগে এবং টেকনিক্যাল সাপোর্ট লাগে, ওনারা যদি না থাকতেন তাহলে হয়তো আমরা বাংলাদেশ থেকে এরকম করতে পারতাম না। তো এখন আলহামদুলিল্লাহ আপনারা এটা শুরু করছেন। এই যে মেন্টরশিপ গুলা, এই যে আসলে গাইডলাইন গুলা যখন বাচ্চারা অন্যরা পাবে, তখন ইনশাল্লাহ আরো ভালো করবে বাংলাদেশ থেকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। খোদা হাফেজ।